Recording in progress. Dear participants, Assalamu alaikum. আসসালামু আলাইকুম, ভালো আছেন? জি আমি ভালো, আপনারা ভালো সবাই স্যার? আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ, I am also fine. A very happy good afternoon. And today we will talk about our lecture number, lecture 18 maybe, right? স্যার Okay, আমরা আজকে 18 নম্বর লেকচার নিয়ে মনে এগিয়ে যাব স্যার। Today we will go with this, এবং normally this lecture relates to our investment, especially in subsidiary and associate. Today we will give emphasis on your associates. আমরা আজকে একটু কথা বলবো মূলত হলো বিনিয়োগ নিয়ে, যে বিনিয়োগটা আমরা কথা বলছিলাম। In our previous class we maybe talked about our investment in subsidiary. একটু মনে থাকার কথা মনে হয়। জি স্যার। Okay, thank you sir. So at first we will go with some review. তো আমার মনে থাকার কথা, আপনারা গতদিন শেষ দিকে কেউ একজন বলেছিলেন there are some journals, okay, in chapter 6 or 5, chapter 4, in chapter 4. Okay, আজকে আমরা প্রথমে এটা নিয়ে একটু কথা বলবো। Next we will go with some concept about our associate, and finally we will go with two mathematical problems regarding both of subsidiary and associates. Okay sir? তো আমরা একটু দেখি, আমাদের মনে থাকার কথা, আমরা যখন কনসলিডেটেড ইনকাম স্টেটমেন্ট করেছিলাম তো সেইখানে মনে হয় একটা ব্যাপার ঘটছিল। গুডউইল ইম্পায়ারমেন্টের ট্রিটমেন্টটা কি করেছিলাম স্যার? গুডউইলের ইম্পায়ারমেন্ট আমরা কি করেছিলাম বলুন তো, একটু মনে পড়ে কিনা? Goodwill impairment will cause to lower our profit, okay, নাকি? গুডউইল ইম্পায়ারমেন্ট কি করে? আপনার প্রফিটটাকে কমিয়ে দেয় স্যার? আচ্ছা, প্রফিট কমিয়ে দিবে as well as your goodwill will be decreased. Sure? হ্যাঁ, তাই যদি হয় তাহলে আপনি ভাবুন তো, প্রফিট, আগের প্রফিট যা ছিল সেটা কমে যাবে, আবার গুডউইল কমে যাবে। তাহলে আসলেই আমরা কিন্তু ওই কনসেপ্টটাকে হয়তো জার্নাল বলেছিলাম না, বাট ওই কনসেপ্টে আমরা কি করেছি, প্রফিটটাকে কমিয়ে দিয়েছি না যখন আমরা অঙ্ক করেছি? বলুন তো একটু। তাহলে আপনি ভাবুন যে এইরকম একটা ঘটনা ঘটতে পারে কিনা সেই ক্ষেত্রে। ডিক্রিজ প্রফিট অ্যান্ড গুডউইল, এটু তো বিশ্বাস করেন স্যার? ওকে, তাহলে প্রফিট যদি কমে যায়, প্রফিট বাড়লে কি করি আমরা, কি করি বলেন তো? প্রফিট থেকে ক্রেডিট করি? না, প্রফিট বাড়লে কি ডেবিট করি না ক্রেডিট করি? প্রফিটটাকে কি করি? প্রফিটটা ক্রেডিট হয়। ওকে, আচ্ছা, গুডউইল কমে গেলে কি হয় বলুন? গুডউইল বেড়ে গেলে কি হয়? অ্যাসেট বাড়লে কি করি আমরা স্যারেরা? ডেবিট করি। ওকে, এখন যদি উল্টা কেস হয় তাহলে কি এরকম ঘটনা ঘটবে? দেখুন তো স্যার, নিশ্চয়ই আমরা এই কনসেপ্টে কিন্তু প্রফিটটাকে বিয়োগ করে রাখছি। বিয়োগ করা মানে প্রফিট উইল বি ডেবিটেড এন্ড গুডউইল অলসো উইল বি ক্রেডিটেড, রাইট? মনে হয় ক্লিয়ার করতে পারছি স্যার? যার কোশ্চেন ছিল উনি, আমার যদি সেই পার্টিসিপেন্ট থাকেন একটু যদি আমাকে একটু ফিডব্যাক দিতেন। হ্যাঁ বলছি স্যার। ঠিক আছে না? ওকে, এবার আপনি ভাবুন তো, ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আপনি কি করেছিলেন বলুন তো স্যার, মনে পড়ে কিনা? Fair value adjustment normally will cause to increase our asset, okay, and as well as depreciation will be increased, নাকি স্যার? আচ্ছা, যখন ডেপ্রিসিয়েশন ইনক্রিজ করে তাহলে কি হয়? আমার প্রফিটটা কমে যায়। ওকে ফাইন, তাই যদি হয় তাহলে দেখুন তো, আমরা মনে হয় সেভাবে চেষ্টা করেছি লেখার জন্য আপনার জন্য। নাম্বার 1, এনসিএ অর্থাৎ নন কারেন্ট অ্যাসেটটা বেড়ে যাবে, যেহেতু ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আমরা দেখলাম গত দিনে, অ্যাসেট ভ্যালুটা আসলে বেড়ে যাবে। এটা প্রভাব ফেলে সিএসএপি তে। সিএসএসপি স্ট্যান্ডস কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন and increases depreciation as well as decreases profit. জি স্যার। রাইট?
জি তাই স্যার। যদি হয় তাহলে কি হবে বলুন তো? দেখুন তো আমরা কি চেষ্টা করেছি, আমরা বোঝানোর জন্য চেষ্টা করেছি যে ডেপ্রিসিয়েশনটা ক্রেডিট করতে হবে রিগার্ডিং দ্যাট অ্যাসেট, আর প্রফিটটাকে কি করতে হবে, নিশ্চয়ই ডেবিট করতে ডেবিট হবে। করতে হবে। জি ওকে স্যার। ফাইন, জি থ্যাংক ইউ। এন্ড দ্য লাস্ট ওয়ান, পাপ, দ্যাট মিন্স প্রভিশন ফর আনরিয়ালাইজড প্রফিট। এটা আমরা কি করেছি বলুন তো স্যার? প্রফিটটা কমিয়ে রেখেছি, জি স্যার। ইনভেন্টরিকে কমিয়ে রাখছি। জি স্যার। হ্যাঁ, কারণ হলো আমরা জানি যে ইনভেন্টরি মূল্যায়ন হওয়ার কথা সবসময় কস্ট আর মার্কেট ভ্যালু, হুইচ এভার ইজ লোয়ার। এন্ড নেক্সট এনি লেকচার মেবি উইল গো উইথ দিস ইনভেন্টরি, সেখানে আরো কথা বলা হবে। তাহলে আপনি বললেন যে পাপ যখন হয় তখন আমরা প্রফিটটাকে যেমন কমিয়ে রাখি, পাশাপাশি ইনভেন্টরিটাকে কমিয়ে রাখি। তাই যদি প্রভাবগুলো এরকম পড়ে কিনা দেখুন তো। Effect of PAP decreases our profit and as well as inventory. Okay, তাই যদি তাহলে কি হবে বলুন তো? দেখুন তো, নিশ্চয়ই প্রফিটটাকে ডেবিট করব, ইনভেন্টরিটাকে ক্রেডিট করব। নরমালি ইনভেন্টরি ইনক্রিজ করলে ডেবিট হয়, এখন যদি কমে যায় তাহলে ক্রেডিট হবে। এবং কারেন্ট অ্যাসেট নামে এসে ভদ্রলোক কোথায় আবার চাপ পড়বে? CSFP, কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আমার মনে হয় আমরা যে আপনাদের জানাগুলো পেয়েছিলেন, এইভাবে একটু টেক্সটে যান, আশা করি আপনার আরো ক্লিয়ার হয়ে যাবে। স্যারেরা, আমার মনে হয় না আর কোনো কোশ্চেন এখানে থাকবে, আমরা একটু আগাতে চাই তাহলে। জি স্যার। ওকে থ্যাংক ইউ। যার কোশ্চেন ছিল তাকে ধন্যবাদ, যে তার কারণে আমাকে কিছু বললে বলতে পারেন, সমস্যা নাই, কিন্তু যদি আপনার ফ্যামিলির কথা হয় প্লিজ মিউট ইউর ডিভাইস ফ্রম ইউর কর্নার নাও। Today we will formally go with our investment in associate, and this portion normally IAS 28 gives outline regarding this section. Again, IAS 28 normally gives the system or gives guideline regarding investment in associate. And in this section or in this standard, normally the main objective, আপনি একটু দেখতে পারেন মেইন অবজেক্টিভটা কি বলেছে, আপনাদের একটু যদি পড়ে ফেলেন সাথে সাথে একটু। Normally this I-28 gives outline regarding the accounting procedure for investment in associate. Mainly the main theme যে আপনি অ্যাসোসিয়েট এবং as well as জয়েন্ট ভেঞ্চার, আরেকটা শব্দ আছে এখানে অবশ্য, জয়েন্ট ভেঞ্চার নাম শুনেছেন কিনা? জয়েন্ট ভেঞ্চার, এনিওয়ান প্লিজ? জয়েন্ট ভেঞ্চার কি শুনেছি আমরা কখনো? জি স্যার। ওকে ফাইন, তাহলে এটা নিয়ে গল্প পরে করবো, এখন দরকার নেই, আমরা আজকে অ্যাসোসিয়েট নিয়ে গল্প করি। তার মানে বলা হচ্ছে IAS 28 নরমালি গিভস আউটলাইন ইনভেস্টমেন্ট অ্যাসোসিয়েট অ্যাজ ওয়েল অ্যাজ জয়েন্ট ভেঞ্চার। এবং তারা কি করে মূলত এখানে আমার মানে হাউ উই উইল কিপ আওয়ার অ্যাকাউন্টস, আপনারা এই ইনভেস্টমেন্টে আমরা যখন যাই আমরা কি করে অ্যাকাউন্টসটা রাখি। তো এট ফার্স্ট উই হ্যাভ টু নো হোয়াট ইজ অ্যাসোসিয়েট। এনিওয়ান can explain or can define associate? আমরা মানে একদিন বলেছিলাম 50% যদি ওনার হয়। ওকে ওকে ঠিক, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তবে এক্ষেত্রে আমরা একটা শব্দ ব্যবহার করি in this definition or IAS 20 normally gives a definition regarding this associate. ওখানে একটা কথা ব্যবহার করেছে significant influence, এই শব্দটা আমরা আগে একদিন বলেছিলাম। তো ডেফিনেশনে কখনো 80% পার্সেন্টেজ বলেনি, ওখানে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স শব্দটা ব্যবহার করেছে মেইনলি। ডেফিনেশনটা এইভাবে দেয়া হয়েছে, একটু দেখুন। Again, here is a new item, maybe equity method. এটা আমরা একটু পরে কথা বলবো, এখানে আপনি যখন পড়বেন তখনই প্রশ্ন জাগবে যে স্যার হোয়াট ইজ ইকুইটি মেথড, আমরা একটু পরে আসছি এটা নিয়ে। হ্যাঁ, এটা নিয়ে। তো নাও দ্য ডেফিনেশন অফ অ্যাসোসিয়েট, you are right. Normally this influence normally we get when we purchase 20% to 50% of share. এই ঘটনা তৈরি হয় যখন আমরা কত থেকে কত পার্সেন্ট নিয়ে আসি বলুন তো? নরমালি ধরা হয় 20 থেকে 50, এবং একটা স্ট্যান্ডার্ড রেট বা ডেফিনেশনে 30% একটু বেশি ব্যবহার করেছে, 30% শব্দটাই বেশি আছে। নরমালি প্যারেন্ট কোম্পানি when goes for investment another company, normally 20 to 50, and a typical or a standard percentage we assume, or a standard percentage in our various problem we get at least 30%.
বলা হচ্ছে সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্সটা তখনই তৈরি হয় যখন সেখানে অন্তত 20 থেকে 50, কিন্তু আপনি কোথাও কোনো কোনো ডেফিনেশনে 30%টাও পেতে পারেন, রাইট? এখন নাও হোয়াট ইজ সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, হোয়াট ডাজ ইট মিন? আমরা কাকে বলছি এই ঘটনাটা বলুন? আমরা গতদিন বলেছিলাম একটা হচ্ছে আপনার পুরো কন্ট্রোলিং পাওয়ার একটা জিনিস, এবার বলেছিলাম নাকি স্যার গল্পটা, যে আপনি পুরো কন্ট্রোল করেন, আর আপনি একটু বলেন ভাই এটা হলে ভালো হতো, দুটোর মধ্যে পার্থক্য আছে কিনা এই কথাটায়? জি স্যার, আছে স্যার। ইউ মে ডু দিস, ইউ ক্যান ডু দিস, এইটা একটা বলা। আর ইউ মানে ইউ মাস্ট হ্যাভ টু ডু, যখন আপনি এরকম বলেন কাউকে জোর দিয়ে ভাই তোমার এটা করতেই হবে, নাকি এই করতেই হবে এর যে টোনটা থাকে, আর করলে ভালো হয় এক টোনে হলো না স্যার, থ্যাংক ইউ। তো নাও হোয়াট ইজ দ্য ডেফিনেশন অর দ্য আইডিয়া about our significant influence? Normally power to participate, আপনি একটু জাস্ট তার পলিসিতে যোগদান করবেন, একটু অংশগ্রহণ করবেন, but you have no control over or controlling power over the institution. আপনি বলতে পারেন কিন্তু আপনি কি করছে, ঘটনাটা কি ঘটলো, আপনি আপনার সরাসরি নিয়ন্ত্রণ থাকবে না, চাইলে আপনার কথাটা তারা রাখতেও পারে নাও রাখতে পারে, ঠিক আছে? মেইনলি ফিনান্সিয়াল অপারেটিং পলিসি, ঠিক আছে? আমি কি বুঝাতে পেরেছি স্যার এই কথাটা একটু, যে আপনার পুরো কন্ট্রোলটা নেই কিন্তু আপনি একটু, আপনার একটু পাওয়ার আছে বাট আপনার পুরোপুরি কন্ট্রোলে নাই, এই ক্ষেত্রে এটা আমরা বলছি সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স। বাট দেয়ার আর সাম ক্রাইটেরিয়া অর ক্যারেক্টারিস্টিক্স, এটা বলছে সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স যখন থাকে তখন যে ঘটনাগুলো ঘটে, কোথায় কোথায় আপনি কথা বলতে পারেন তার কিছু এরিয়া আছে, একটু খেয়াল করুন, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার এরিয়াটা কোথায়। নরমালি ইউ ক্যান মেক ইউর রিপ্রেজেন্টেশন, আপনি প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন কোথায়? আপনার এনি বোর্ড অফ ডিরেক্টর অর ইকুয়াল গভর্নিং বডি, আপনি একটা প্রতিনিধি হিসেবে কাজ করতে পারেন। দ্য সেকেন্ড ওয়ান, আপনার ডিভিডেন্ড প্রদান বা আদার ডিস্ট্রিবিউশন আপনারা পার্টিসিপেন্ট থাকতে পারে। নাও দ্য ভ্যারিয়াস এরিয়া হোয়ার ইউ ক্যান ইন্ট্রোডিউস অর ইউ ক্যান ইনফ্লুয়েন্স ইউর সিগনিফিকেন্সি, আপনার গুরুত্ব বুঝাতে পারেন যে জায়গাগুলো, সেই জায়গাগুলো এরকম, একটু পড়ে নেন, কোনো অর্থ যদি সমস্যা আমি বুঝাই দিব। সমস্যা হলে কথা বলবেন, আমি পরে বুঝাই দিব যদি সমস্যা হয়, যদি সমস্যা না হয় আমরা একটু জাস্ট আপনার দেখিয়ে দিচ্ছি, পরে পড়ে নিবেন আপনার কর্নার থেকে যখন যখন এটা যাবে। আমরা এটা অবশ্য পরে আসি, এইটা মোটামুটি দিস 4 1 2 3 4 দ্যাট ইজ দ্য এরিয়া অফ ইউর সিগনিফিক্যান্ট ইনফ্লুয়েন্স, আপনি আপনার গুরুত্ববহ একটা প্রভাব রাখতে পারেন। কোন কোন এরিয়াতে আমরা এখানে দিয়েছি বলুন তো? আপনি যদি এটা সার্চ দেন হয়তো আরো 2 একটা বেশি পেতে পারেন, আমি মোটামুটি 4টা একটু ভালো আমার কাছে মনে হয়েছে, মোস্ট ফর ইম্পর্টেন্ট গ্রুপ এখানে আমরা দিয়েছি। ওকে, কে কিছু বলবেন স্যারেরা এখানে? স্যারেরা কে কিছু বলবেন? নো? ওকে, থ্যাংক ইউ। নাও হোয়াট ইজ ইকুইটি মেথড অফ অ্যাকাউন্টিং? ইকুইটি মেথড বলতে আমরা কি বুঝি, এটা আমরা ভিতরে একটা ডেফিনেশনে ব্যবহার করেছি, ইকুইটি মেথড ফলো করে এই ক্ষেত্রে, এন্ড হোয়াট ডাজ ইট মিন? Normally in case of associate, it's normally a general investment. আপনি যখন অ্যাসোসিয়েটে কোনো বিনিয়োগ করবেন, যেমন আমরা কি দেখলাম সাবসিডিয়ারিতে আমরা তাকে পুরো অ্যাকুইজিট করে নিয়ে আমরা একটা গ্রুপ কোম্পানি হিসেবে রান করেছি, কিন্তু যখন আমরা অ্যাসোসিয়েট নিয়ে কাজ করব, আমরা এই অ্যাসোসিয়েটকে আমাদের অংশীদার বা আমাদের কোনো মেজর পার্ট বলবো না, এটা একটা অনলি এ জেনারেল ইনভেস্টমেন্ট। এখন আমি ধরুন আমি ইনভেস্টমেন্ট করলাম, সে আপনার ঘরে আমি 10 টাকার ইনভেস্টমেন্ট আছে, যে বছরে প্রফিট হবে আমার ইনভেস্টমেন্টের দাম কি বেড়ে যাবে নাকি অন্য কিছু হবে স্যার? একটু একজন যদি একটু আমাকে একটু রেসপন্স করতেন। ইফ আই গেট শেয়ার অফ প্রফিট, then what will be our investment position? Either it will be increased or decreased?
ইনক্রিজ হবে স্যার। ইনক্রিজ হবে। And the reverse case, if ইনভেস্টমেন্ট কমে যাবে। ওকে, তো আমরা ওকে ফাইন। আমার মনে হয় কি এটা সমস্যা আমার কিন্তু সরি ভাইয়া ব্যোমকেশ রায় ভাই আপনার একটু মিউট করেন। আমি মনে হয় কথা বলতে পারি এখন। ওকে, আসলে এই কনসেপ্টটুকু মাথায় রাখলেই আমরা যখন নেক্সট অঙ্কে যাব, আমরা আবারও বলি গতদিন কথা ভাবুন একটু, কারণ আমরা যখন অঙ্কে ঢুকবো আমরা একসঙ্গে আমরা কাজ করব সাবসিডিয়ারি অ্যাজ ওয়েল অ্যাজ অ্যাসোসিয়েট। অ্যাসোসিয়েটের ক্ষেত্রে মূল কাহিনীটা হলো আমার যে বিনিয়োগের মূল্য থাকবে এইটা প্রত্যেক বছরে বাড়বে বা কমবে, এবং আমরা ওইটা পরে ব্যালেন্স শিটে জাস্ট ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট বলে রেখে দিব। তাহলে আমরা মাথায় রাখবো আমরা যে কাজটা করব আমাদের ইনভেস্টমেন্টের সাথে শুধু শেয়ার অফ প্রফিটটা আমরা যোগ করে নিব, অথবা ইন কেস অফ লস উই ক্যান ডিডাক্ট। আমাদের কাজ হবে শুধু এই মেথডটাকে বলা হচ্ছে ইকুইটি মেথড অফ অ্যাকাউন্টিং। এখানে আর কোনো কাজ করব না, আমার ইনভেস্টমেন্টের সাথে প্রফিটের শেয়ারটা যোগ করে নিব অথবা লসের শেয়ারটুকু বিয়োগ করে নিব। ওকে স্যার, এটাই আমাদের কিন্তু আজকের অঙ্কের জায়গা তৈরি হবে। পাশাপাশি আর কিছু জিনিস মাথায় রাখতে হবে, আমরা সেখানে যাব এবার। আমরা আজকে কিন্তু কাজ করছি হলো আমরা কাজ করব স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নিয়ে। আমরা দেখেছি এর আগের দিন আমরা দুটো জায়গায় কাজ করতে পারি, ওয়ান ইজ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন এন্ড অ্যানাদার ওয়ান স্টেটমেন্ট অফ ইনকাম, কম্প্রিহেনসিভ ইনকাম। আমার আজকের গল্পগুলো সব হবে ফিনান্সিয়াল পজিশন নিয়ে। ঠিক আমরা যেমন করে সাবসিডিয়ারি আমরা নেট অ্যাসেট বের করেছিলাম, এখানেও আমাদের নেট অ্যাসেট মানে আসলে হলো আমাদের বলা যায় পিওর ইনভেস্টমেন্ট। ওখানে আমি কয় টাকা বিনিয়োগ করেছি একটু ঠিক গতদিন যেভাবে করেছি সেভাবেই থাকবে, বেশি অসুবিধা নেই। দেখুন তো কি লিখেছি, অ্যাকুইজিশন ডেট, রিপোর্টিং ডেট, আমরা এই দুটো আইটেমই পাবো আশা করি, এর বেশি না। আমরা আবারও বলি আমরা কিন্তু ঠিক নতুন টুক নিয়ে কথা বলছি, আগের দিন পর্যন্ত যা ছিল আবারও বলি সবকিছুই ছিল আমাদের সাবসিডিয়ারি রিলেটেড। আজকে আমরা অ্যাসোসিয়েট নিয়ে যে বাড়তি কাজটা করবো সেটা হলো একটা ওয়ার্কিংস আমরা নেট অ্যাসেট অফ অ্যাসোসিয়েট বের করব। ওকে স্যার, ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট তাহলে কিভাবে বের হবে? নিশ্চয়ই আমরা দেখেছি গতদিনে আমরা কি করব, যে দামে তাকে কিনেছি, যে দামে তাকে আমি কিনবো, একটা শব্দ ব্যবহার করেছি, এরপরে আমরা শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট, অর্থাৎ আমি অ্যাকুইজিশন করার পরের থেকে রিপোর্টিং পর্যন্ত যে লাভটা করবে সেই লাভের অংশটুকু আমি নিব হিসাবে। তার মানে কি আমার বিনিয়োগের দাম বেড়ে যাবে না স্যার যদি আমি লাভ নিতে পারি? আমরা যেটা একটু বললাম। ওকে, ইন কেস অফ ইম্পেয়ারমেন্ট, আপনাকে আপনার কাছে বিনিয়োগ করার পরে যদি আমার দাম বা মূল্য বা আমার ভালো লাগাটা কমে যায় তাহলে কি হবে? ইম্পেয়ারমেন্ট হবে, এবং ইম্পেয়ারমেন্ট আমি বিয়োগ করব, তাই না? লেস পাপ, ব্র্যাকেটে মনে রাখবো এই পাপটা তৈরি হতে হবে হোয়ার পি সেলস দিস প্রোডাক্ট। যখন পি বিক্রি করে তখন যে পাপটা তৈরি হবে সেই পাপটাকে আমরা এখানে অ্যাডজাস্ট করব। দিস উইল বি আওয়ার ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট। আবারও মাথায় রাখবেন অ্যাসোসিয়েটের ক্ষেত্রে গুডউইল বের করার কোনো সুযোগ নেই, মনে থাকবে তো স্যারেরা? আমরা সাবসিডিয়ারি কি করেছি, গুডউইলটা কিভাবে বের করেছি, ইনভেস্টমেন্ট এবং কস্টের সাথে আমি একটা ডিফারেন্স করেছি, তাই না স্যার? মনে পড়ে নাকি? আমি আপনাকে ইনভেস্টমেন্ট থেকে নেট অ্যাসেট বাদ দিয়ে ইয়েস সেখানে আমরা ওটাকে গুডউইল নামে টেনেছি। আমরা ওখানে গুডউইলটা টানা মানেই হলো তার শেয়ারও টেনে নিয়ে যাচ্ছি। আর মাথায় রাখবো অ্যাসোসিয়েটের ক্ষেত্রে অন্য কোনো কিছু করার সুযোগ নেই, আমরা সরাসরি ইনভেস্টমেন্ট নামেই ডাকবো। কারণ ইনভেস্টমেন্ট নামে এই কারণে ডাকবো, অ্যাসোসিয়েট ইজ নট আওয়ার পোর্শন অফ আওয়ার গ্রুপ, সে আমার গ্রুপের কোনো অংশ না, সে শুধু আমাদের একজন, আমরা মানে তাকে সেখানে বিনিয়োগের ক্ষেত্র হিসেবে চিন্তা করব, এরিয়া অফ আওয়ার ইনভেস্টমেন্ট। ঠিক আছে স্যার? জি স্যার। ওকে ফাইন, একটু মাথায় রাখবেন অঙ্কের মধ্যে গেলে, আর কিছু না। তো গ্রুপ শেয়ারে পাপ কি করে বের করা হবে বা আমরা করি তার একটা অল্প একটু আমরা দিয়েছি আপনাদের জন্য। এই প্যারেন্ট সেলস টু অ্যাসোসিয়েট কিভাবে বের হয় আমরা জানি, কোথায় ধাক্কা পড়বে নিশ্চয়ই আমরা জানি, যখনই পাপ আসে গ্রুপ রিটেন আর্নিংস এ পড়বে। এখানে খেয়াল করতে হবে কে বিক্রি করছে, দেখুন তো প্যারেন্ট। যখন প্যারেন্ট বিক্রি করে নিশ্চয়ই প্যারেন্টের লাভের মধ্যে তাহলে পাপ রয়ে যাবে, এই জন্য ওটা আমাকে অ্যাডজাস্ট করতে হবে। কারণ আমি তো প্যারেন্টকে গ্রুপ করে নিয়ে টেনে যাবো, অ্যাসোসিয়েটের চিন্তা পরে করছি। যখনই এটা আমার যাবে, আমার রিডিউস ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট, দেখুন আগের ওয়ার্কিংসে বলে আসছি আমরা, যদি পাপ পি
পির মাধ্যমে তৈরি হয়, সেটা কিন্তু আমাকে ওইখানে ইনভেস্টমেন্ট অফ অ্যাসোসিয়েটে গিয়ে অ্যাডজাস্ট করে নিতে হবে, তাই তো স্যার? ওকে। আর রিডিউস রেভিনিউ অ্যান্ড কস্ট অফ সেল, যেহেতু এটা পির কেনা বেচা হচ্ছে, তাহলে যখন আমার ইন্টার গ্রুপ ট্রানজাকশন থাকবে তখন কি করব, রেভিনিউটা রিডিউস হয়ে যাবে, যেহেতু ওকে ধরেই তো আমার রেভিনিউ বের করা, নাই স্যার? একটু মনে করুন তো স্যার, যখন আমরা রেভিনিউ বের করেছি ওই তাকে সেল ধরে বের করেছি না? জি হ্যাঁ, স্যার, ওই- প্রফিট ধরে বের করছি। ওকে, তাহলে ওকে বিক্রি হয় না, তাহলে ও রেভিনিউ আবার আমরা রেভিনিউ কমিয়ে ফেলবো, ঠিক আছে? জি স্যার, ওকে ওকে ফাইন। নাও ইফ অ্যাসোসিয়েট সেলস, তখন প্রভাবটা কি হতে পারে দেখুন। গ্রুপ রিটার্ন আর্নিংস থেকে ধাক্কা পড়বে একটু, রিডিউস ইনভেন্টরি, ওকে, এন্ড রিডিউস শেয়ার অফ অ্যাসোসিয়েট। আপনারা এই জিনিসটা কি করবেন, আবার টেক্সটে ঢুকবেন, দেখবেন আপনি পুরো ওখান থেকে গল্প পড়লে আরো ক্লিয়ার হয়ে যাবে। ওখানে দেয়ার আর সাম এক্সাম্পলস রিগার্ডিং দিস এলিমেন্ট, 2-3 পাতা ধরে আপনাকে বোঝানোর চেষ্টা করেছে। তবে আমরা শুধু ইফেক্টটা যদি বুঝতে পারি তাহলেই থাকবে, আর তারপরে যদি না বুঝতে পারি আপনি শুধু মুখস্থ রাখবেন যে এইটা হয়, ঠিক আছে স্যার? কেন এই বুদ্ধি দিলাম তো বলুন তো, কেন দিলাম? আপনি এটা যদি কোয়ালিফাই করে ফেলতে পারেন এই সাবজেক্টটা, কি করে পাস করলেন কেউ জিজ্ঞেস করবে না। কি করে বলতে, উইদাউট এনি আনফেয়ার মিনস, আমরা কোনো আনফেয়ার মিনসে যাব না, কিন্তু আমি যে মুখস্থ রেখেছি এটা কি আনফেয়ার মিনস হবে না ফেয়ার মিনস হবে বলুন তো? ফেয়ারই হবে, ফেয়ার। আমি বলছি না যে আপনি অন্যভাবে পাস করে যাবেন, আমরা ফেয়ার, কিন্তু আমি বলছি কিছু আইটেম দেখা যায় হঠাৎ আমাদের ব্রেনে এখন আসছে না, মুখস্থ রাখবো, পরে ইনশাল্লাহ এটা কাজে লাগবে। ওকে, এন্ড ফাইনালি রিটেন আর্নিংস আমরা যেটা বের করি সেটা আমরা দেখেছি এর আগের দিন। দেখুন তো আমরা বাড়তি কি এনেছি দেখবেন, এইটা এনেছি, খেয়াল করেছেন স্যার? আমরা এর আগের দিন কাকে নিয়ে কাজ করেছি, শুধু সাবসিডিয়ারি। এখন কাকে নিয়ে আসলাম দেখুন তো, অ্যাসোসিয়েট। ওকে, থ্যাংক ইউ। এবং এই মোটামুটি আমাদের মনে হয় ওয়ার্কিংস এর জায়গাগুলো মাথায় রাখবো, শুধু যে আমরা বাড়তি তাহলে শুধুমাত্র অ্যাসোসিয়েটকে একটু আলাদা করে দুইটা ঘটনা, অ্যাসোসিয়েটের জন্য নেট অ্যাসেটটা লাগবে যেমন, অ্যাজ ওয়েল অ্যাজ ইনভেস্টমেন্ট ভ্যালুটাকে আমাকে একটু রিডিজাইন করে নিতে হবে। ওকে স্যার? ওকে, তাহলে আমরা একটা অঙ্ক মনে এখন দেখতে পারি, একটু দেখুন, পরে আমরা প্রত্যেকটা আইটেমকে একটু বুঝে নিব। আমারও বলি গতদিন যেটা বলেছিলাম যে এই টাইপের অঙ্ক আমাদের প্রচলিত বইগুলো আমরা কম পাই, যে কারণে আমি কিন্তু আই হ্যাভ টেকেন অল অফ দিস প্রবলেমস, all problems regarding this chapter taken from your text. আপাতত টেক্সট খোঁজার দরকার নেই, এখনই দেখেন আমি সব লিখে লিখে দিয়েছি, একটু চেহারা দেখুন। Here there are 3 companies, Tom, James and Emily, and in this situation by here investment value only in our Tom statements, that is Tom will be our parent নাকি স্যার? দেখুন তো টমে বিনিয়োগ করেছে না, দেখুন তো কোথায় বিনিয়োগ করেছে, জেমস এর কাছে, আর উনি এমিলিকেও বিনিয়োগ করেছে। বাট at this page it is not clear who will be our subsidiary and who will be associate. এটার জন্য পরের অংশে যেতে হবে, যে সে বলেছে যে জেমের 8,40,000 শেয়ার কিনেছে এবং এমিলির নিয়েছে 1,68,000। আমরা পরের স্লাইডে যখন দেখব যে হাউ মেনি শেয়ারস ইন আওয়ার জেমসের আসলে কতগুলো শেয়ার ছিল এবং এমিলির কতগুলো শেয়ার ছিল, যদি আমি দেখি জেমের সব শেয়ারগুলোই এখানে আছে, দেন ইট ইজ ক্লিয়ার জেম উইল বি আওয়ার সাবসিডিয়ারি, ঠিক আছে? And these 1,68,000, if these shares is only 30% or 40% of Emily's full share, then Emily will be our associate. Okay, এর জন্য আমাকে পরের পাতায় যেতে হবে বা পরের স্লাইডে যেতে হবে। দেখুন অর্ডিনারি শেয়ার কয় টাকা করে দেখুন তো স্যার? 1 টাকা করে। তাহলে এখানে 840, ওপাশেও কিন্তু 840 ছিল, তাই না?
জি স্যার। তার মানে জিম, আমরা দেখতে পাচ্ছি জেমসের সব শেয়ার কি অ্যাকোয়ার করেছে টম। এমিলির কত শেয়ার আছে দেখুন তো কিভাবে বের করা যাবে। 560। 1 টাকা করে যদি হয় তাহলে 560 টাকা মানেই হলো, আসলে পেছনে 3 শূন্য আছে মানে পরে আমরা এটা ওই পাতায় বলেছি, তো এইটুকু সহজে বুঝি 1 টাকা করে 560 হওয়া মানেই কিন্তু 560টা শেয়ার আছে, তাই তো স্যার? আমরা শূন্য শূন্য ফেলে কথা বলি। নিয়েছে কতগুলো দেখেন তো, 168। 168। আপনি 3 শূন্য বাদ দিয়ে কথা বলি আমরা, 168। তাহলে কি একটা পোর্শন বের করা যায়? হাউ মেনি পার্সেন্টেজ? জি স্যার 30%। 30%। তাহলে ক্লিয়ার হয়ে গেল, টম ইজ অ্যাকোয়ারিং 30% অফ যে এমিলির শেয়ার, নাকি? জি স্যার। দেন এমিলি উইল বি আওয়ার অ্যাসোসিয়েট। এরপরে তো তথ্য যা আছে আমার আর প্রয়োজন নেই এখানে, পরের গল্প পরে দিব। ইউ আর অলসো ফর দ্য গিভেন ফলোইং ইনফরমেশন। নাম্বার 1 কি বলেছে এখানে দেখুন, টম যখন একে নিয়েছে, জেমসকে নিয়েছে, এটা কোন সময় নিয়েছে? 1 জানুয়ারি, তাই তো স্যার? 1 জানুয়ারি। আর রিপোর্টিং ডেট মনে হয় 31 ডিসেম্বর মনে হয়। ওকে, তার মানে 1 বছর আগে নিয়েছি। যখন নিয়েছিলাম তখন ইনিশিয়াল কত ছিল লস, বলো রিটার্নিংস এর ব্যালেন্স কত ছিল? 56। ওকে, থাকুক এই চিন্তা। আবারও বলি, যখন আমরা একই অঙ্কে অ্যাসোসিয়েট এবং সাবসিডিয়ারি পাবো, আপনি বা আমি কি কাজটা করব? সেপারেটলি উই উইল কনসিডার ওয়ান আফটার অ্যানাদার। ইনিশিয়ালি say we will consider our subsidiary, then we will go with our associate. আমরা সাবসিডিয়ারি এবং অ্যাসোসিয়েটকে মিলায় ফেলবো না, সাবসিডিয়ারি হিসাব করে তার মতো চলবো এবং আমরা অ্যাসোসিয়েটের হিসাবটা তার মতো চলবো। ফাইনালি যখন প্রেজেন্ট করব, তখন আমি গ্রুপ যখন হিসাব করব, তখন দেখব যে আমরা গ্রুপের জন্য, আমার আবারও বলি, সাবসিডিয়ারির জন্য আমরা গুডউইল তৈরি করব আর অ্যাসোসিয়েটের জন্য শুধু ইনভেস্টমেন্ট তৈরি করব, তাই তো স্যার? এটা বললাম না আমি? আবারও বলি, যখন আমি শুধু সাবসিডিয়ারি নিয়ে ভাববো, তখন সাবসিডিয়ারির এলিমেন্ট সব চলে যাবে আলটিমেটলি গুডউইলের মধ্যে ফাইনালি। এবং যখন আমি অ্যাসোসিয়েট নিয়ে ভাবছি, তখন এটা ইনভেস্টমেন্ট নামেই আমি আমার ফিনান্সিয়াল স্টেটমেন্টে শো করব। এটুকু মাথায় রাখেন। সেকেন্ড ওয়ান, এটাও দেখা যাচ্ছে আমরা নিয়েছি কোন সালে? 1 জানুয়ারি, এবং এটা যখন নিয়েছি তার আর্নিং ছিল 1,40,000 টাকা। ওকে, এটা নিয়ে সমস্যা, নতুন না এটা। 3 নাম্বার পড়ুন। স্যার জেমসের কোনো ইম্পায়ারমেন্ট ছিল না, আর Okay. এমিলির 2800 টাকা ইম্পায়ারমেন্ট ওকে, ছিল। তার মানে আমি যখন জেমসকে নিয়েছি তখন আমার মূল্য বা আমার দাম কমে নেই বাজারে, কিন্তু আমি যখন এমিলিকে নিয়ে ফেলেছি তখন আমার গুডউইল কমে গেছে, তাই তো স্যার? তার মানে এটা আইটেমটা তাহলে কি হলো? অ্যাসোসিয়েট রিলেটেড। ওকে, এইটা কিন্তু আবার আপনি তখন ভাবেন না যে স্যার আপনি এটা সাবসিডিতে কেন আসছেন, এটা আমরা কিন্তু আর কনসিডার করবো অনলি ফর অ্যাসোসিয়েট। ওকে, নাম্বার আর কিছু নাই, কারণ এটা ছোট্ট অঙ্ক বোঝানোর জন্য দিয়েছিলাম। রিকোয়ার্ড প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। নাও প্লিজ টেক ইউর খাতা, পেন্সিল, কম্পিউটার, সরি ক্যালকুলেটর। পাশে খাতা রাখেন, একটু হাতে হাতে করবো আজকে অঙ্কটা স্যারেরা। আপনারা ধরে নেন যে আপনাদেরকে আমি দেখতে পাচ্ছি, সেই হিসাবে মনে করেন, আল্লাহ মাফ করবে সবাইকেই। আপনারা হাতে হাতে লিখুন একটু। তাহলে আমরা কি মনে আছে গতদিন আমরা কিভাবে এগিয়েছিলাম? একজনের বলবেন স্যার? সাবসিডিয়ারি গ্রুপ স্ট্রাকচার দিয়ে শুরু করছিলাম। জি জি, থ্যাংক ইউ। আমরা গ্রুপ স্ট্রাকচার। নেক্সট স্যার নেট অ্যাসেট অফ সাবসিডিয়ারি অর অ্যাসোসিয়েট। ওকে, দেন গুডউইল, রাইট? গুডউইল ইনভেস্টমেন্ট। হ্যাঁ, নেক্সট। না, আমরা অ্যাসোসিয়েটকে ভাবছি না, আগে আপনি পুরো আমার সাবসিডিয়ারি বলেন স্যার। এরপরে আমরা মনে হয় নন কন্ট্রোলিং দেখিয়েছিলাম। এরপরে গ্রুপ আর্নিংস বের করেছিলাম, পাপকে দেখিয়েছিলাম। ইফ নেসেসারি দেন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। ওকে স্যার, ওকে। আমরা ওইগুলোর পাশাপাশি দুটো আইটেমকে ঢুকাবো। নাম্বার 1, নেট অ্যাসেট অফ অ্যাসোসিয়েট এন্ড দ্য ভ্যালু অফ ইনভেস্টমেন্ট, রাইট? জি স্যার। ওকে, এবার আপনি যদি মনে রাখেন যে সিরিয়ালটা এক ওয়ার্কিংস কোনটা আগে পরে করবেন, কোনো প্রয়োজন, আপনি আপনার সুবিধা মতো করতে পারেন, কোনো অসুবিধা নেই, আপনি সেভাবে দিয়ে দিন। ওকে,
আপনি চাইলে ভিতরে কোন যে ওয়ার্কিংস আগে পরে করবেন, এটা আপনার দিকে এন্ড থেকে আপনি বেশ করতে পারেন। এবার আমরা দেখি যে যা বললেন আপনি এবং আমি যা বললাম মেলে কিনা। নাম্বার 1, গ্রুপ স্ট্রাকচার। শুরু করেন। তাহলে কয়টা গ্রুপ স্ট্রাকচার এখানে হবে বলুন তো? 2টা হবে। এখানে মাথায় রাখবেন, 1 is for our associate, another subsidiary। এবং আমরা দেখিয়েছি, দেখেন দুটো। নাম্বার 1, that is subsidiary, Tom is taking James share at 1st January 2019. Okay. The second structure, Tom takes Emily। আপনি যে 30% বললেন না, আমরা কিন্তু শো করে দিয়েছি, দেখছেন বাঁ পাশে আপনার এখানে। জি স্যার। ওকে ফাইন, একটু তুলে ফেলেন। আপনারা না তুললে আমি দেখতে পারি কিনা আপনাদের, আল্লাহ একটু দেখতে পারি। আমাকে অফ করলে সব অফ হয়ে যায়। আচ্ছা, তাহলে 560 ওকে ব্যাখ্যা দিব স্যার। 100। আচ্ছা, আপনি দেখেন, এটা একটু সংক্ষেপ করেছি, পরে 3 শূন্য ফেলে দিয়েছি। আপনি খেয়াল করে দেখবেন, এমিলি হ্যাজ 560 শেয়ারস। এমিলের যে স্টেটমেন্ট দেখানো আছে ওখানে দেখবেন তার শেয়ারের পরিমাণ আছে 560টা, 1 টাকা করে দাম। তাহলে 560টা শেয়ার আছে, দেখবেন ইকুইটির মধ্যে আছে কিনা একটু খেয়াল করবেন। এখন না করলেও পরে করবেন। হ্যাঁ, ওকে। আপনি টম কিনেছে কিন্তু 168টা। তাহলে বিনিয়োগের পার্সেন্টেজ বের করা যায়। ছোটবেলায় ঐকিক নিয়ম, 560-এর মধ্যে 168 একে কত, 100 কত। বুঝছেন কিনা স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। দেন গ্রুপ স্ট্রাকচার ক্লিয়ার? তুলে ফেলছেন তো স্যার? ওকে, তুলবেন কিন্তু, শুধু আমি চাচ্ছি না যে আপনি শুধু দেখেন, আজকে তুলবেন। সেকেন্ড ওয়ান, নেট অ্যাসেটস জেমস। আমরা চাইলে নেট অ্যাসেট দুজনেরটাও একসঙ্গে বের করতে পারি পাশাপাশি রেখে, যেহেতু আমরা প্রথম শিখছি বলেই আমরা আলাদা করে করছি, আলাদা করে। জেমস এটা ভাবুন তো, মনে আছে আমরা যে স্ট্রাকচার এইভাবে দিয়েছিলাম কিনা? অ্যাকুইজিশন ডেটের তথ্য থাকবে এবং রিপোর্টিং ডেটে। আমাদের এখানে জেমসের যখন ইকুইটি সেকশনে যাবেন, ওখানে দেখবেন কি কি আছে। শেয়ার ক্যাপিটাল আসার মতো আছে, কি কি আসতে পারে ধারণা দিয়েছিলাম মনে হয়। শেয়ার ক্যাপিটাল আসতে পারে, এনি রিজার্ভ আসতে পারে, প্রিমিয়াম আসতে পারে। ঠিক আছে স্যার, শেয়ার ক্যাপিটাল নিয়ে নিলাম। রিটেন আর্নিংস, এই 56 কোথায় পেয়েছি বলুন তো? স্যার প্রথম ইয়াতে ইয়েস, একদম টপ অফ ইওর প্রবলেম, একদম মাথার দিকে নাকি স্যার ছিল, এবং লস ছিল মনে হয়। এই জন্য আমরা লস ছিল। থ্যাংক ইউ। প্রথমে অ্যাডজাস্টমেন্টই ছিল। ওকে, হ্যাঁ, রিপোর্টিং ডেটে নিশ্চয়ই এটা পাবো কোথায়? আপনার ব্যালেন্স শিটের মধ্যে। ব্যালেন্স শিট অথবা আমরা যেটা ইকুইটি সেকশনে, অলসো ব্যালেন্স শিট ইকুইটি সেকশনে পেয়ে গেছেন। এবার যোগ বিয়োগ করে, যেহেতু আমরা যখন পড়েছি ভিতরে আমরা দেখেছি দেয়ার ইজ নো পাপ, দেয়ার ইজ নো ইম্পেয়ারমেন্ট, জেমস রিলেটেড আর কিছু নাই। আরো কে কে আসতে পারতো বলুন তো এখানে, একটু যদি মনে রাখেন আপনি। একজনে বলবেন ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, ডেপ্রিসিয়েশন, পাপ। ভ্যালু অ্যাডজাস্টমেন্ট আসতো। হ্যাঁ, পাপ আসতে পারতো, তাই না? জি স্যার, ডেপ্রিসিয়েশন আসতো। আর আসতে পারতো ইম্পেয়ারমেন্ট নাকি? স্যার ইম্পায়ারমেন্টটা এখানে আসবে কেন? না, আমি তা কেন, আপনি ইম্পেয়ারমেন্ট আসেনি আগের দিনে কোথাও, আসছে কিনা স্যার? না স্যার, ইম্পায়ারমেন্ট তো গুডউইলে যাবে। ও আচ্ছা আচ্ছা, আসবে না এখানে। স্যার এখানে ওই যে এটা ফেয়ার ভ্যালুতে ইয়া হবে, ডেপ্রিসিয়েশন হয়। ও আচ্ছা আচ্ছা, যদি ইম্পেয়ারমেন্ট থাকতো কোথায় যেত বলেন তো? যে বললেন কোথায়? গুডউইলে স্যার। আর কোথায়? গুডউইল থেকে বাদ যাইতো, আর হলো এই রিটেন আর্নিং যে তো 5 নাম্বার ওয়ার্কিং এ চলে যায়। আচ্ছা, তো এখানে আসছে না কেন বলেন তো? আসলে ইম্পেয়ারমেন্ট নট ফর জেমস, ইম্পেয়ারমেন্ট ফর প্যারেন্ট। সমস্যা মাথায় রাখবেন। আমরা যে গুডউইল নিয়ে কথা বলছি, এটা কিন্তু কার গুডউইল বলুন তো? নট জেমস। আমরা কথা বলছি হলো জি টমের গুডউইল নিয়ে, মাথায় রাখবেন। এই জন্য কিন্তু গুডউইল কখনোই এটার মধ্যে আসবে না। টম সরাসরি চলে যাবে হলো গ্রুপ আর্নিংস এ। ঠিক আছে স্যার? ওকে ফাইন, থ্যাংক ইউ। জি স্যার। জি জি, চলে আসুন এবার নেট অ্যাসেটস অফ এমিলি। ওই যে আমি একটু আগে বললাম, আপনার কোনো স্টেপ পরপর কে আসবে আপনাকে মানতে হবে, এবং জরুরি না, আপনি আবার সুবিধা মতো আগে পরে করেন। তাহলে এমিলির জন্য দেখুন ওইভাবে ভাবছি আমরা একটু। এই আইটেমগুলো সব আপনার কোথায় আছে বলুন তো? অঙ্কের মধ্যে কোথাও না কোথাও আছে।
যেহেতু আমি স্লাইডে পাশে অঙ্কটা দেখাতে পাচ্ছি না, তাহলে আমি এইটা পাবেন আপনি অঙ্কের মধ্যে। রিটেন আর্নিংস কোথায় পাবেন? এইটা নিশ্চয়ই আপনার ওই যে বলা ছিল ইয়েতে যে আপনি তাকে Adjustment এ স্যার। অ্যাডজাস্টমেন্ট। ওকে ফাইন। স্যার আমরা তো এমএল এর 168 শেয়ার নিয়েছিলাম তাই না? জি 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 জি। এই দুই ডেটের পার্থক্য যেটা তৈরি হবে সেটাই হচ্ছে আমার প্রফিট ধরবো আমরা, ঠিক আছে স্যার? দুই ডেটের মধ্যে যে পার্থক্য, সেই প্রফিটের তো একটা অংশ আমি নিব। এইটা করার জন্য আমি নিজে হিসাব করছি। ও লোক যদি বলতো স্যার প্রফিট করেছি 10 টাকা, আমি তার 30% পেতাম, কিন্তু আমারও কাজ হবে যে আসলে দেখি আমার হিসাবটা অনুযায়ী কতটুকু লাভ আছে ওখানে। আপনি করে দেখবেন না লাভ কি এমনি হিসাব হয় নাকি হিসাব করে দেখেন আপনারটা স্যার? জি স্যার, থ্যাংক ইউ। আমাদের নিজেদের লাভ নিজেরা দেখে নেবো না? ওই লোকটা যা বলবে সবটাই বিশ্বাস করব না, কারণ ওখানে আমি বিনিয়োগ করেছি। বিনিয়োগ মানে আমার ওইখানে কিন্তু একটু গায়ে জ্বালা আছে যে কয় টাকা দিয়েছি দেখি কত কি পাই। এই জন্য আমরা কিন্তু এটা বের করবো স্যার। ওকে, মাথায় রাখবেন। তোলেন একটু এখনই, কিন্তু সময় দিচ্ছি আপনাদের তোলার জন্য। আবারও বলি, পরে যখন আপনার স্লাইডটা পুরো হাতে যাবে আবার একবার হাতে হাতে করে ফেলবেন। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি যত প্র্যাকটিস করবেন দেখবেন অঙ্কটা ক্লিয়ার হয়ে যাবে। আমার কথা এখনো বলি, আমি এখনো কোনো অঙ্ক ভালো না পারলে মুখস্থ করি আগে, তারপরে যা হবে, বুঝছেন না? আপনিও মুখস্থ করবেন, শিখাই দিলাম। স্যার আমরা কি একটু এগোবো স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। গুডউইলটা কার জন্য তৈরি হবে? আমি কিন্তু এটাকে বললাম, গুডউইলটা রেডি করছি কার জন্য? অনলি ফর মাই সাবসিডিয়ারি, এন্ড ইন দিস কেস জেমস ইজ সাবসিডিয়ারি। তাহলে গুডউইল করার জন্য ধাপটা মনে থাকার কথা, দেখুন মনে আছে কিনা। আমি অবশ্য স্লাইডটা একবারে দেখাচ্ছি, কারণ লাইন বাই লাইন আনতে গেলে নরমালি ইট ইজ কনজিউমিং ম্যাটার। আমি এই জন্য আপনাদের সময়টা পেরে উঠি না প্রায়, এই জন্য একবারে লিখে দিয়েছি লাইন বাই লাইন, এখানে আনি নাই। দেখুন, তাকে কিনেছি 805 টাকায় দিয়ে। এটা কোথায় পাবো বলুন তো? ব্যালেন্স বা ফিনান্সিয়াল পজিশনে আমরা পাবো যে আমি এটা পাবো সব জেমস টমের ঘরে। আমি 805 টাকায় কিনেছিলাম, ঠিক আছে? এবং ওই দিন যে ওকে নিয়েছিলাম ওই দিন দাম ছিল কত? নেট অ্যাসেট কত টাকায় ছিল দেখবেন? 784 টাকায় ছিল। কোথায় পেলাম এটা? আমি নেট অ্যাসেট যেখানে বের করেছি এর আগের আমাদের ওয়ার্কিং। ওকে, থ্যাংক ইউ। 100% কেন নিলাম? স্যার আমার শেয়ার তো 100%। ইয়েস, থ্যাংক ইউ। আমরা 100%। আচ্ছা, যদি আমি 80 কোনো হলে গিয়ে দেখেন যদি লেখা আছে যে আপনার টম ইজ অ্যাকোয়ারিং 80% অফ জেমস শেয়ার, তখন আপনিও কিন্তু এখানে কত লিখবেন বলুন তো? 80%। 80% শিখাই দিলাম যদি এরকম অঙ্ক হয়। এবং শিখাই দিলে একটু লাভ হতেও পারে, যেমন এই টার্মের আগের টার্মে হঠাৎ করে পরীক্ষার কোশ্চেনে ওখানে অঙ্ক চলে আসছিল, দেখছেন এখনই হয়ে গেল। জি স্যার, উত্তর পেয়ে গেলেন। তখন এখন বলেন তো বাকি 20% কোথায় যাবে? নন কন্ট্রোলিং ইন্টারেস্ট। ইয়েস, থ্যাংক ইউ। তাহলে একটা মজার ব্যাপার হলো, দেখবেন নন অ্যাসেট যে আমি বের করি, সরি আমরা নেট অ্যাসেট বের করি অফ সাবসিডিয়ারি এনএস, এইটার এখানে 100% যখন যাচ্ছে দেয়ার ইজ নো মাইনরিটি ইন্টারেস্ট অর দেয়ার ইজ নো নন কন্ট্রোলিং গ্রুপ। যখনই এখানে 100 যাবে বাকি 20 কোথায় চলে যাবে? নন কন্ট্রোলিং। এবং ওই নন কন্ট্রোলিং তখন ব্যালেন্স শিটে যদি আমি দায়ের পাশে বসাই তাহলে কি হলো দেখুন, এখানে এখন নিচ্ছি 100 আর তখন 80 নিতাম আরো 20 নিতাম, তাহলে যোগফল মিলে যেত না? ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে এটা গুডউইল এবং এখানে কোনো ইম্পেয়ারমেন্ট নেই, এই জন্য আমরা কিন্তু কোনো ইম্পেয়ারমেন্টের যোগ বিয়োগ হওয়ার সুযোগ নেই। ঠিক আছে স্যার? জি, আগাবো স্যার? হ্যাঁ, তুলে ফেলেন, ওটা আগায় ফেলি। জি, থ্যাংক ইউ। এই জন্য আমরা একবারে কি দিলাম এখানে, কিন্তু কালকে আমরা বইয়ের ভাষায় এনএ লিখেছিলাম, আজকাল এনএ না, একবারে 0 লিখে দিয়েছি। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট 0। ওকে, next, retained earnings group reserve. একটু কাইন্ডলি আগের স্লাইডটা জন্য দেন। হ্যাঁ শিওর, 2 সেকেন্ড কেন, আজকে সারাদিন চালাবো এটা দিয়ে। না শিখে না শিখে আগাবো না স্যার, লাগে একদিন সময় বেশি নেব। বলুন কোথায়? স্যার এটা দেখার জন্য। জি স্যার। ওকে, কোনো প্রবলেম মনে হচ্ছে কিনা বলবেন। আর আবারও বলি, অঙ্কটা যখন পড়বেন মূল অঙ্ক, পুরো অঙ্কটা একটু ওই সময় জন্য মাথায় নেওয়ার চেষ্টা করবেন। পৃথিবীতে আর কিছু মাথায় থাকবে না,
কারণ আপনি যদি অঙ্কে পুরো মাথায় না নিতে পারেন, লাইন বাই লাইন পড়ে পড়ে অঙ্ক আনতে গেলে দেখবেন পরীক্ষা হলে সময় বেশি লাগে, পেরে ওঠেন না আপনারা। ঠিক আছে না? পুরো মানে কি বলা যায় স্যার কি? নন হ্যাঁ জি স্যার নন কন্ট্রোলিং ইন্টারেস্ট একটু বলবেন আমার? আচ্ছা বলছি। নন কন্ট্রোলিং বলতে আপনি আপনার ব্যাকগ্রাউন্ড কি ছিল ভাই ডিগ্রিতে, যিনি কথা বললেন স্যার? জি জি কমার্স ছিল। কমার্স ছিল। আপনি ওইখানে মাইনরিটি ইন্টারেস্ট শুনেছিলেন কখনো হোল্ডিং কোম্পানি করতে গিয়ে? হোল্ডিং কোম্পানি কি করেছিলেন কোনো কালে? করা হয়েছে? আসলে আমরা কিছু অঙ্ক বাদ দিই, এটা সমস্যা না, হতেই পারে। আবারও বলি যে আপনার যখন প্যারেন্ট কোনো কোম্পানিকে অধিগ্রহণ করে, এই অঙ্কে কি 100% নিচ্ছে না জেমস স্যার? এই অঙ্কটা কি? হ্যাঁ না, উনি বলুক, আমি যাকে স্যার একটু ভালো হয় ওনার জন্য আমি জি স্যার জি স্যার। একটু ভাবুন একটু। আপনি যদি 100 না নিয়ে 80 নিতেন, তাহলে বাইরের একটা গ্রুপ থাকতো কিনা, 20% একটা গ্রুপ থাকতো, জি স্যার থাকতো। ওই গ্রুপটাকে বলা হয় নন কন্ট্রোলিং, অর্থাৎ ওরা মালিক আছে কিন্তু ওদের কোনো কন্ট্রোলিং নাই, বুঝছেন না? কারণ আমি 80% নিচ্ছি, আমি বড় মাতবার থাকবো, আমি যা বলবো তাই হবে। তাই হয় না স্যার? হ্যাঁ, আপনি সংসারে যখন বড় ছেলে হন এবং কন্ট্রিবিউশন যখন বেশি দেন, আপনার কি একটু চাপ বেশি থাকে ফ্যামিলির পরে? থাকে স্যার। আপনি যেমন দায়টাও বেশি নেন, আবার কিন্তু বুক ফুলায় বলেন এই এটা করো এটা করো। ছোট ভাইদের পরে কথা বলেন না এরকম একটু, ভাই বোনের পরে? জি স্যার, এইখানে স্যার আরেকটা কথা ছিল না, ওই যে জি owns less than 50% of outstanding shares। আচ্ছা, ওইটা হলো আরেকটা কি, তখন আমি তাকে বলছি না কন্ট্রোলিং, সে তো আমাকে শুধু উই উইল কনসিডার অনলি ইনভেস্টমেন্ট, যাকে আমরা বলছি অ্যাসোসিয়েট, ওই লোকের কথা একটু পরে বলছি স্যার। ওকে স্যার। আবারও বলি, অ্যাসোসিয়েটের জন্য কোনো নন কন্ট্রোলিং ব্যবহার করছি না আমরা। অ্যাসোসিয়েট ব্যবহার করছি কার জন্য বলুন তো স্যার? নন কন্ট্রোলিং ব্যবহার করছি সাবসিডিয়ারির ক্ষেত্রে। সাবসিডির জন্য। ওকে ওকে জি, তাহলে আগাই। থ্যাংক ইউ, একটু বুঝে নিয়েন, মনে থাকবে। নাও রিটেন আর্নিং গ্রুপের জন্য আমরা যে কাজটা করব, দেখুন একটু মেলে কিনা আমি একটু বলে দিই। দেখুন, টমের নিজস্ব কয় টাকা ছিল একটু মিলায় মেলালেন অঙ্কের সাথে, 1232। জেমস শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন রিজার্ভ অর প্রফিট, আমরা আসলে রিজার্ভ প্রফিট একই অর্থে ব্যবহার করি। নরমালি ইউ মাইন্ড রিজার্ভ ইজ দ্য পোর্শন অফ প্রফিট, নাকি স্যার? রিজার্ভটা কি প্রফিটের অংশ? স্যারেরা একটু বলুন তো। জি স্যার। রিজার্ভটা হচ্ছে প্রফিটের অংশ। ওকে থ্যাংক ইউ। এখন জেমসের দেখবেন দুই টাইমের যে পার্থক্যটা, এক বছরের মধ্যে যে ডিফারেন্স হয়েছে, তার মানে এইটুকু প্রফিট সে করেছে ওই এক বছরে, তাই না? তার নেট অ্যাসেট যতটুকু বাড়বে, এর অর্থ হলো সে এইটুকু সময় ওই প্রফিটটুকু সে করেছে, এই জন্য ডিফারেন্স লেখা হয়েছে। আমি কতটুকু নিব প্রফিটের? 100% নিয়েছি, দেখুন তো, এই যে 100। এইটা কোথায় আছে বলুন তো? আমরা যেখানে নেট অ্যাসেট বের করেছি না, সেখানে দেখবেন অ্যাকুইজিশন ডেটে আছে 784 টাকা, আর রিপোর্টিং ডেটে যেদিনকে আমি হিসাব মেলাচ্ছি সেদিন আছে 1442 টাকা। তাহলে ডিফারেন্স বিটুইন দিস টু ইজ প্রেজেন্ট অর কারেন্ট ইয়ার প্রফিট। আমি তাকে নেওয়ার পরে সে আমার এত টাকা প্রফিট করেছে, এবং আমি সেই প্রফিটের কত পার্সেন্টের মালিক বলুন তো? কত পার্সেন্টের মালিক? 100%। ওকে থ্যাংক ইউ। নাও ফর ইউর অ্যাসোসিয়েট, যেখানে আপনি সামান্য বিনিয়োগ করেছেন, সেখানেও দেখা যাচ্ছে আপনি বিনিয়োগ করার পরে সে টোটাল 1000 টাকা তার নেট অ্যাসেট। আপনি যখন সেখানে প্রথম বিনিয়োগ করেছিলেন তার অ্যাসেট ছিল 700 টাকার, তাহলে ডিফারেন্স কত হয়েছে? 308 টাকা নাকি? দেখুন তো, 308 স্যার। জি স্যার 308। আপনি কি 308 টাকারই মালিক নাকি তার 30% নিয়ে ভাববেন বলুন তো? 30% স্যার। এই 30% আমি নিয়েছি, আর কিছু না। এই 30%ই আসলে আমার বিনিয়োগের মূল্য বেড়ে যাচ্ছে, এটুকু মাথায় রাখবেন। ও আমার যেটুকু লাভ দিবে সেটুকু কিন্তু আমার বিনিয়োগের মূল্য বেড়ে যাবে। এবং এইখানে একটু জাস্ট অ্যাকাউন্টিং ইকুয়েশন ভাবুন, যখনই আপনি এই লাভটুকু এখানে যোগ করছেন, এর মানে কিন্তু আপনার লায়াবিলিটি পাসটা একটু বেড়ে যাচ্ছে, তাই না স্যার? দেখুন তো, এইটুকু যোগ করা মানে কি লায়াবিলিটি আগের থেকে এত বেড়ে যাবে না আপনার লায়াবিলিটি পাস? জি স্যার। কারণ আমার রিটার্ন ইজ লায়াবিলিটিস পাশে বসে, আমি বলিনি লায়াবিলিটি বাড়বে। ওকে থ্যাংক ইউ। সাইড অফ আমার কারো জানি কারো সেটের সমস্যা স্যার। আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো, জি থ্যাংক ইউ। শোনা যাচ্ছে? জি জি, তা আমরা যেটা বলেছি, দেখুন আপনি যদি এইভাবে মাথায় রাখেন তাহলে অঙ্কটা মিলবে এবং আপনার বুঝ ক্লিয়ার থাকবে। যখনই আপনি এই প্রফিটটা এখানে যোগ করলেন, তার মানে লায়াবিলিটি পাসটা ইনক্রিজ করে যাচ্ছে। তাহলে শুধু ভাবেন আপনি যে বিনিয়োগ করেছিলেন সেই বিনিয়োগের কারণে তো একটু বেড়ে গেল নাকি? তাহলে এইটা কোনো না কোনো ভাবে অ্যাসেট পাশে আপনাকে হিট করাতেই হবে।
জি এটা কিন্তু কোনো না কোনো ভাবে আপনাকে অ্যাসেট পাশে হিট করাতেই হবে। হিট না করলে যেমন করে আউট হয় না, তাই এইটা হিট না করলে আপনার ব্যালেন্স শিটও মিলবে না। কোথায় হিট হবে দেখুন এবার, স্যার একটু দেখুন তো কোথায় হিট করেছি, দেখুন ওই দেখুন কস্ট অফ ইনভেস্টমেন্টটা লিখে নিলাম, নিয়েছি স্যার, নিয়েছি না? জি স্যার আর শেয়ার অফ পোস্ট অ্যাকুইজিশন প্রফিট নিয়েছি ওই 92 টাকা, তাই না স্যার? জি ওকে। আর লেস ইম্পেয়ারমেন্ট তো গুডউইল হয়েছে, এটা কিন্তু আমাকে বলে দেওয়া আছে। আপনি যখন অ্যাসোসিয়েট কে নিয়েছেন এরপর আপনার গুডউইল কমে গেছে, তার মানে আপনার বিনিয়োগের মূল্য কমে গেছে আসলে, তাই না? হবে না কিছু একটা? এই আচ্ছা, এই 28 আর কোথাও কি হিট করেছে দেখবেন নাকি স্যার? রিটেন আর্নিংস এই দেখেন, এই যে লেস করলাম না, হ্যাঁ, তাহলে কি হলো? রিটার্ন আর্নিংস লেস করা মানে কি আপনার লাভের পাশে কমে গেছে। এখানে হ্যাঁ। ইনভেস্টমেন্ট কমলো, আবার জি, জি, এদিকে আমার okay. আর্নিং ও কমলো। তাহলে কি হলো? আপনার অ্যাকাউন্টিং ইকুয়েশন মিলে যাবে না নিশ্চয়ই? জি 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 দুই পাশে হ্যাঁ, আপনি যে ডুয়াল অ্যাসপেক্টটা যে আমরা বলি, এটা মাথায় রাখবেন অঙ্ক করার সময়। আমরা যেটা হয় এটা মাথায় রাখি না বলে পরীক্ষা হলে দেখা যায় আপনি যখন অঙ্ক করি আমরা, তাড়াহুড়ো হোক ব্যস্ততার কারণে হোক, হয়তো আপনি জানেন কিন্তু তাড়াহুড়োর কারণে সময়ের কারণে আমরা পেরে উঠি না, তাই না স্যার? আপনারা কিন্তু সব জানেন এবং বোঝেন, কিন্তু সমস্যা যেটা হয় হলের সময়ে পেরে উঠি না। ওকে, এনি কোশ্চেন অ্যাবাউট দিস ওয়ার্কিংস স্যারেরা? এবং আমরা যে কাজটা করব, এই যে ইনভেস্টমেন্ট, এর মানে হলো আমার ইনভেস্টমেন্টের বর্তমান মূল্য দাঁড়িয়েছে কয় টাকা বলুন তো? 313 টাকা 60 পয়সা। এটা আমরা একবারেই আমার কোথায় শো করব? ফিনান্সিয়াল পজিশনে, রাইট? নেন, আপনারা তুলে নেন, এরপর আমরা যাচ্ছি সেখানে। স্যার জি বলুন, বলুন স্যার। 92.4 আর এই 2.8 এই দুইটার গল্পটা একবার একটু বলবেন হ্যাঁ, স্যার? অবশ্যই বলবো, একটু আসুন। এইটা হলো আপনি যেখানে বিনিয়োগ করেছিলেন, দেখুন কোথায় এখন আপনি সিম্পল বিনিয়োগ বলেন, আপনি সাবসিডারি বলবেন না। আপনি অ্যাসোসিয়েটের ক্ষেত্রে আপনি কি বলবেন? নরমাল একটা বিনিয়োগ, হ্যাঁ, জেনারেল ইনভেস্টমেন্ট। কারণ ওর কিন্তু কন্ট্রোলিং এর ক্ষমতা আপনার নাই, এলো সহজ কথা। এই জন্য ওর সব নিয়ে ভাববেন না। সাবসিডারির সব নেওয়ার ক্ষমতা আমার আছে বলেই কিন্তু ওকে আমি কি করেছি, বুকের মধ্যে টেনে নিয়েছি, নিয়ে আমি আমার অ্যাসেটের সঙ্গে ওর অ্যাসেট যোগ করে নিয়েছি, আমি আমার লায়াবিলিটির সাথে ওর লায়াবিলিটি যোগ করে নিয়েছি। কিন্তু অ্যাসোসিয়েটের কোনো ইনভেস্টমেন্টের সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, শুধু আমি যে টাকা থেকে কিনেছি এবং আমি এই বছর যে লাভ লোকসান যা হয়েছে অ্যাডজাস্ট করে যা পাবো সেটাই হবে আমার এন্ডিং ব্যালেন্স অফ ইনভেস্টমেন্ট। ঠিক আছে স্যার? দেখুন এবার মনে রাখবেন তো এইটুকুন। আপনি তাকে কয় টাকা দিয়ে কিনেছিলেন? 224। ঠিক আছে স্যার? এটা কোথায় পাবেন বলেন তো? শুরুতে যে ফিনান্সিয়াল পজিশন আছে ওইখানে দেওয়া আছে। ইনভেস্টমেন্ট অফ অ্যাসোসিয়েট। ওকে, থ্যাংক ইউ। এখন এই 224 টাকা দিয়ে কেনার পরে বা ওখানে বিনিয়োগ করার পরে ও ভদ্রলোক সারা বছরে 308 টাকা প্রফিট করেছে। যেহেতু আপনি 30% শেয়ার কিনেছেন, লাভ কি সব চাইবেন ওর কাছ থেকে? ও কি দিবে আপনাকে? যিনি প্রশ্ন রেখেছেন আমার কাছে, দিবে না। সে কি করবে? বলবে ভাই বা স্যার, আপনি স্যার হন আর যাই হন, আপনি বিনিয়োগ করেছেন 30%, দেন ইউ উইল গেট 30% অফ মাই প্রফিট, রাইট? জি স্যার। ওকে, ওখানে ভালোবাসা নেই, শ্রদ্ধা, স্যার ভালো মানুষ, স্যার এই টাকা নিয়ে যান, কেউ বলবে না। বলবে যে স্যার ব্যবসার ক্ষেত্রে স্যার ভালোবাসা কম। এটা কিন্তু আমরা আমাদের অ্যাকাউন্টিং এর একটা ডিমেরিটস বা লিমিটেশন বলি। এইখানে হিউম্যানিটি বা মানবিকতার জায়গা নেই মনে হয়? আছে স্যার মানবিকতার জায়গা? না, নেই, মাথায় রাখবেন। ব্যবসার ক্ষেত্রে কোনো হিউম্যানিটির জায়গা নেই, প্রফেশনালিজম চলে স্যার। হ্যাঁ অবশ্যই, থ্যাংক ইউ স্যার। তাহলে এবার আপনি কি করেছেন? 308 টাকা লাভ করেছেন, দেখেন পেছনে কোথাও দেখিয়েছি। তাহলে আপনি তার কত পার্সেন্ট নিয়ে সন্তুষ্ট? 30%। এই যে 30% দেখুন তো। না স্যার, ওই যে লায়াবিলিটি আর অ্যাসেটে যে যে গল্প দিলাম, ওকে ফাইন ফাইন, থ্যাংক ইউ স্যার। যেহেতু এই প্রফিটটাকে আমরা দেখেন কোন পাশে বাড়িয়ে নিয়েছি, দায় পাশে বেড়ে গেছে না? গ্রুপ আর্নিংস বেড়ে যাওয়া মানে কি? গ্রুপ আর্নিংসটা বসে তো দায় পাশে স্যার, নাকি? দায় পাশে বসে না? ব্যালেন্স শিটের কয়টা পাশ স্যার? 2টা পাশ। আমরা পাশ বলি, আমরা উপর আর নিচ বলি বা পাশ বলি, আমি পাশ দিয়ে বোঝাচ্ছি আপনার সুবিধার জন্য। তাহলে ওই আইটেমটা তো লায়াবিলিটি পাশে হিট করেছে, এই 92.4 টাকা কিন্তু আমার গ্রুপ আর্নিংস বেড়ে গেছে না স্যার? জি স্যার। তাহলে আপনি যদি এটাকে কোনোভাবে অ্যাসেট পাশে হিট না করান, তা কোনোভাবে অঙ্ক মেলাতে পারবেন না। সেই হিসাবে ভাবলেও দেখবেন এটা কোথায় হিট করবে? যেহেতু আমি আমার টাকা বিনিয়োগ করার কারণে কিছু লাভ পাবো আপনার কাছ থেকে, আমি আমার বিনিয়োগের দামটাকে বাড়িয়ে নিলাম, রাইট? জি স্যার।
ওকে, আর গুডউইল আপনাকে বুকে টেনে নিনি, কিন্তু বিনিয়োগ করার পরে আমার ইম্পেয়ারমেন্ট হয়েছে, আমার লাভ কমে, আমার নিজস্ব প্রফিট কমে গেছে বা গুডউইল কমে গেছে। ইম্পেয়ারমেন্ট হলে যে কাজটা হয়, গুডউইল কমে যাওয়া মানে লাভ কমে যাওয়া, সহজ কথা মনে রাখবেন। এই জন্য এটা বিয়োগ করলাম। ঠিক আছে স্যার, বলেন। স্যার 92 টাকা 4 পয়সা কি ফর্মের লাইবিলিটি সেটা হিট করছে, তারপরে অ্যাসেট হিট করেছেন? অবশ্যই তা করবে না, আমার বিনিয়োগের দামকে বাড়িয়ে দিল না স্যার। আয়টাকে যখন বেড়ে গেল, আমার সম্পদও বেড়ে গেল। আমি না আগাই একটু স্যার, আপনার তো যা পাচ্ছেন একটু পরে স্লাইডটা বাসা আবার দেখবেন। আর আপনাদের প্রতি অনুরোধ সেটা হলো, আপনারা, আমি গতকালকে মানে বলেছিলাম, আমার নাও আই হ্যাভ অলমোস্ট 132 ইমেলস ইন মাই সেট। যারা 2-1টা ক্লাস পাননি, আপনি একটু দয়া করে আপনি আপনার অন্যদের সাথে শেয়ার করে নিয়ে। আমি আজকে থেকে সব আপডেট এগুলো পাঠিয়ে দিব যাদের ইমেল আমার কাছে আছে। ঠিক আছে স্যার, একটু হাই হ্যালো করবেন, গ্রুপটাও সমৃদ্ধ হয়, মনে রাখবেন। ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমার ইনভেস্টমেন্টের মূল্য 313 টাকা 60 পয়সা। এবার আমরা আমাদের মূল অঙ্কে ঢুকে যাচ্ছি। যেহেতু সব বের করা আছে, শুধু আপনাকে শো করায় দিব। যদি মনে করেন স্যার এত কম সময় এখন লিখতে পারবো না, পরে লিখে নিন। কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নিশ্চয়ই মনে আছে আমরা কিভাবে দেখাতে পারি। দেখুন, শুধু ছবির মতো দেখেন। এখন নন কারেন্ট অ্যাসেট, গুডউইল আমরা বের করে রাখছি। প্রপার্টি, প্ল্যান্ট, ইকুইপমেন্ট, that is items of both parent and subsidiary will be added. আপনি যখন, এখন মাথায় রাখবেন যে আপনি একসাথে কয়টা এখন কাজ করছেন, আপনি পুরো অ্যাসোসিয়েট ভুলে যান। স্যাররা কি আমার কথা মনে রাখতে পারবেন? এইখানে এসে আপনি অ্যাসোসিয়েট নিয়ে শুধু ভাববেন ওর ইনভেস্টমেন্টের মূল্যটুক নিয়ে, আর কিছু করা লাগবে না। মাথায় থাকবে তো? ইনশাআল্লাহ স্যার। অ্যাসোসিয়েটের শুধুমাত্র ইনভেস্টমেন্ট, ওকে একদম সব ফাইনাল করে ফেলেছি যে আমার ওইখানে ইনভেস্টমেন্টের মূল্য কত। আপনি যখন কনসলিডেট করবেন, নেভার লুক এট দ্য স্টেটমেন্ট অর পজিশন অফ ইওর অ্যাসোসিয়েট। ওদিকে মানে তাকানোর দরকার নাই। আসুন, গুডউইল বসিয়ে দিলাম, প্রপার্টি, প্ল্যান্ট দুজনটা যোগ করলাম, অ্যাসোসিয়েট এই যে ইনভেস্টমেন্ট শুধু নিয়ে নিলাম, ঝামেলা শেষ, টোটাল চলে আসলো। কারেন্ট অ্যাসেট, ইনভেন্টরি 380 640 বসিয়ে দিলাম, রিসিভেবল যোগ করে বসিয়ে দিলাম, ক্যাশ বসিয়ে দিলাম, আর কোনো ঝামেলা নেই। যদি কেউ বলে স্যার আমরা করছি অঙ্ক, আপনি ইউ উইল গেট সে 2 minutes টু রাইট দিস। After completion, please give response. Yes, sir. Okay, thank you, sir. And now the next portion, that is our liability or liability and our equity portion. And always mind that here there is no information about the shares of subsidiary. তাই না স্যার? আমরা গতদিনও বলেছিলাম, কারণ আপনার সাবসিডিয়ারি শেয়ার এবং তার বিনিয়োগ মিলেই কিন্তু গুডউইল তৈরি হয়ে বসে আছে, তাই না স্যার? হ্যাঁ, তাই ফলে এখানে আপনি কোনো, যদি বলেন স্যার আগে তো সব দুটো মিলে যোগ করে ফেললেন, এখানে ইকুইটি নিয়ে কোনো গল্প থাকবে না।
ওকে, রিটেন আর্নিংস বের করা লিখে নিলাম, যোগ করে বাইরে নিয়ে আসছি। নন কন্ট্রোলিং ইন্টারেস্ট নেই, ফলে গ্যাপ রেখেছি বা জিরো লিখবেন আপনি। কারেন্ট লায়াবিলিটি, ট্রেড পেয়েবলস যোগ করে বসানো, ট্যাক্সেশন লায়াবিলিটি যোগ করে বসানো, আপনি টোটাল যোগ করে ফেলেন। After completion, if any question, please ask me. স্যার এখানে অ্যাসোসিয়েটের কোনো কিছু তো আসবে না স্যার। হ্যাঁ, এইটুকু শুধু। ওই যে আমি একটা কথা বলেছি, আপনার অ্যাসোসিয়েটকে আপনি মনে করেন যে একটা সিম্পল ইনভেস্টমেন্ট, শুধু ইনভেস্টমেন্টে চলে গেছে, ওর পরে আর আমার কোনো মাতবাড়ি নাই, যতটুকু লাভ দিচ্ছে নিয়ে বাড়ি চলে গেছে। ওর ভালো মন্দ স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনের ক্ষেত্রে নাকি? না, সব, হ্যাঁ, ওর আর কোনো জায়গায় আমার আর কোনো কথা নেই ওর সাথে। আচ্ছা, ওই ভদ্রলোকের সাথে আমার আর কোনো কথা নেই, শুধু ও যে লাভটু করেছে যোগ করে নিয়ে আমার ইনভেস্টমেন্টটাকে বাড়িয়ে নিয়ে আমার অ্যাকাউন্টসটাকে শুধু আপডেট করে রাখবো। ওকে স্যার? আপনার পরীক্ষার কোশ্চেন দূরে থাকলে এইভাবে একটু ভাববেন, দেখবেন আপনার কষ্ট কম হবে। নরমালি ইউ শুড কনসিডার ওয়ান আফটার অ্যানাদার, ওকে নিয়ে ভেবে আবার ওকে নিয়ে ভাববেন, একসাথে দুটো কখনো ভাববেন না। তো আমার মনে হয় একসঙ্গে দুটো দিক ভাবা যায়, বলেন তো সাইকোলজি কি বলে? না স্যার। এই ধরেন আপনি এই মুহূর্তে আপনি ভাবছেন প্যারেন্টস এবং অঙ্ক ভাবছেন, এই মুহূর্তে আপনি বলা হয় যে আপনি একটা সুন্দর নাটকের কথা ভাববেন, যেটা আপনি কালকে রাতে এনজয় করেছেন, একটা নাটক ধরেন, হ্যাঁ, বাংলা নাটক, এরকম হতে পারে? ভাবতে পারছেন একসাথে? নিশ্চয়ই না। আপনি ওয়ান আফটার অ্যানাদার, হয় ওকে ফেলে একে ভাবতে হবে, অথবা একে ফেলে ওকে ভাবতে হবে। একসঙ্গে কখনো দুটো জিনিস ভাবা যায় না, দুটো জিনিস দেখা যায় না। স্যার আমরা কি এগোই একটু স্যার? মানে আমাদের হাতে উই হ্যাভ অ্যানাদার প্রবলেম, ওইটা একটু জাস্ট দেখে, একটু সাইজ অঙ্কটা একটু বড় আছে মনে হয়, আমরা এরপরে মাগরিবের প্রেয়ার যাবো, এরপরে এসে আমরা অঙ্কটাকে একটু জাস্ট টেনে দিব আপনার জন্য। নাও আওয়ার সেকেন্ড প্রবলেম, এটা বেশ বড়, অলসো এক্সাম স্ট্যান্ডার্ড। পড়ুন। In our previous problem, normally we calculated this 30%. খেয়াল করুন তো স্যার, তাই না? আমরা ওই অঙ্কে কিন্তু বের করেছিলাম যে আমি আমার অ্যাসোসিয়েটের কতটুক নিয়েছি, এটা ক্লিয়ার ওরা বলে দিয়েছে যে P is acquiring 100% of S and also P is acquiring 30% of S ordinary share. ঠিক আছে স্যার, টাকার অঙ্ক দেওয়া আছে, and initial position for 30th November 2019. ওকে, এটা নিয়ে আর গল্প নেই, টাকার অঙ্কগুলো উপরে দেওয়া, এই একটাও টাকা, এইটা দেওয়া, কয় টাকা দিয়েছি দেওয়া আছে। কিন্তু একটা প্রবলেম আছে মনে হয় এখানে, দেখেন তো, রিটেন আর্নিংস ব্যালেন্স অফ সাবসিডিয়ারি গিভেন, ওকে আছে এখানে, বিগিনিং ব্যালেন্সটা আছে, দেখুন তো স্যার, একটু হাই হ্যালো করলে আমার একটু বুঝতে ভালো হয় যে আপনারা দেখছেন। একজন একটু, হ্যাঁ উনি না, এই যে আজকে কেন গানে খুব আপনার ওইখান থেকে খুব শব্দ হচ্ছে, হ্যাঁ আপনি না অন্য একজনে বলেন। ওকে, তো এটা কেন বলেছি, অঙ্কের মধ্যে এটা লুকানো আছে, আমরা খুঁজে নিতে পারবো আশা করি, যে এ ভদ্রলোকের যে বিগিনিং যে রিটেন আর্নিং ব্যালেন্স এখানে নেই, এখন দেখা যাবে এন্ডিং আছে, বছরে লাভ পাবো, আমরা ব্যাক ক্যালকুলেশনে বের করতে পারবো, তখন মাথায় রাখবো এটা। দেখ নাও দ্য ফাইন্যান্সিয়াল পজিশন, দেখুন একটু এখানে জাস্ট চেহারাগুলো, নতুন কেউ নেই, আমরা এটা নিয়েও আর গল্প নেই, আমরা গল্প করবো এডিশনাল ইনফরমেশন নিয়ে। ইনভেস্টমেন্ট কিন্তু মোট টাকা, দেখুন তো একটু মিলাই দিই এখনই, এটা ইনভেস্টমেন্ট লেখা নাকি দেখেন তো স্যার, 3175। ওকে, এখানে ইনভেস্টমেন্ট যোগ করলে কত হয়? 300 বাদ দিয়ে কথা বলেন তাহলে সুবিধা হবে। 2675 নাকি এটা, দেখুন তো, আমাদের মিলাই দিই আপনাকে, এটা কত? 500 যোগ করলে কত হয়? একটু ক্যালকুলেটর ধরেন। 3175। তাহলে বোঝা গেল এইটা বাদে আমাদের আর কোনো ইনভেস্টমেন্ট নেই। বহুদিনের অঙ্কটা কিন্তু দেখবেন বিয়োগ করে 2000 ছিল, মনে পড়ে স্যার? সেই 2000 কে আমরা বাইরে দেখিয়েছিলাম একটা আলাদা ইনভেস্টমেন্ট নাম দিয়ে, তাই তো স্যার? ওকে, এবার আসুন এখানে ইকুইটি, এখানে স্বাভাবিক ঘটনা, বাইরের বা নতুন কিছু নাই, এটা নিয়েও আর কোনো কথা নেই।
শুধু আইটেম গুলো মনে রাখেন, শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, রিটার্ন আর্নিংস। তার মানে এবার আমাদের যখন আমরা when we will go with our net asset of subsidiary as well of associate, then we will consider normally these three elements, right? Then another some additional information. পড়ুন একটু relevant some information. Number 1, পড়ে বলেন তো যে কি ঘটনা ঘটবে। স্যার ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট। আচ্ছা, কত টাকা হবে অ্যাডজাস্টমেন্ট? স্যার 50,000। দিয়েছে, এটা অ্যাডজাস্টমেন্টটা দুই জায়গায় হবে, মানে দুটো তিনটে প্রভাব পড়বে। নাম্বার 1, এই 50,000 আমার অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেটে থাকবে, এবং যদি এটা আমার ইনকাম স্টেটমেন্টের জন্য প্রয়োজন হয়, নিশ্চয়ই প্রয়োজন হবে রিটার্ন করতে গেলে, আমরা এখান থেকে কি করব, ডেফিসিয়েশন হিসাব করব না? জি স্যার। ডেফিসিয়েশন যখন ধরবো এক এক বছরে কত করে ধরবো বলুন তো? 5 ইয়ার্স যেহেতু 5 দেওয়া, years। স্যার হ্যাঁ জি, থ্যাংক ইউ। যেহেতু রিমেনিং লাইফ বলা, অন্য কিছু না বললে আমরা সবসময় কি করব, আমরা সবসময় এস্টেট লাইন ভ্যালু ব্যবহার, এস্টেট লাইন ওকে। এনি কোশ্চেন অ্যাবাউট দিস? নো স্যার। নো স্যার, থ্যাংক ইউ স্যার। এভাবে প্রত্যেকটা আইটেমে মাথায় রাখতে পারলে আশা করি আপনি অঙ্ক নামাতে পারবেন। হয়তো একটু বড় ছোট থাকবে, আপনি মিলাই নিয়ে। নাম্বার 2 পড়ুন। S sold goods to P for টাকা 4 লাখ at a markup of 25%। এখানে একটু ভুল আছে, মনে কি এটা একটা পয়েন্ট পড়ে গেছে, বুঝছেন না? এটা অনলি 25%। ওকে, পয়েন্টটা হবে না। হবে না। এখন ঠিক করব না, নষ্ট হবে। আমি দেখালো বেরিয়ে যাবার, ঢুকতে পারবো না এখানে, থাক। P had a quarter of these goods still in inventory। এই প্রোডাক্টের 4 ভাগে, কোয়ার্টার মানে কি স্যার? 4 ভাগের 1 ভাগ। 4 ভাগের 1 ভাগ। ওকে, থ্যাংক ইউ। তার মানে আমার হাতে কত টাকার পণ্য আছে? স্যার 100। 100 টাকার, ইয়েস 100 দিয়ে বলেন। তাহলে মার্কআপ কত পার্সেন্ট? 25%। তাহলে আমরা জানি মার্ক 125, 4 লক্ষ সমান 125। আচ্ছা ঠিক আছে, সেটা বুঝবো না কত, আমরা দেখি মেলে কিনা। মাথায় রাখতে হবে মার্কআপ। মার্কআপ মানে কার পরে আছে বলুন তো? ক্রয়ের উপর। হ্যাঁ, দ্যাট ইজ, হ্যাঁ, ক্রয় মূল্যের পরে। ইয়েস ইয়েস, থ্যাংক ইউ। তাই পির জন্য তো ক্রয় মূল্য, তাই না স্যার? এস সোল্ড গুডস পি, পির জন্য ক্রয় মূল্য, আর এস এর জন্য বিক্রয় মূল্য, তাই তো স্যার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আপনি যেটা বললেন 100 টাকা কেনা জিনিসে বেচতেছে হলো আরো 25 টাকা যোগ করে, তাহলে 125 টাকা। এই তো আপনার কথা স্যার, যিনি বললেন। জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। তার মানে আমরা ওই 1 লাখের পরে একটা পার্সেন্টেজ বের করতে, আমরা হিসাব করে বের করে দেখবো। 20। আচ্ছা হোক, একটা কিছু হবে স্যার। 125 টাকায় 25 টাকা, একে কত 1, আর 100তে কত বের করতে পারবো না? থ্যাংক ইউ স্যার। জি স্যার, ওভাবে। হ্যাঁ, ওকে। একদম মাঝে মাঝে ক্লাস 7 8 এ ফেরত যাবো, কোনো অসুবিধা নেই। নাও 3 পড়ুন। ও আচ্ছা, ওটা শেষ হয় না, ওটা শেষ করি। এটার ইফেক্টটা কোথায় কোথায় যাবে স্যার? আমরা ইফেক্টটা দেখি, মনে আছে কিনা? স্যার যেহেতু সাবসিডিয়ারি সেল করছে সেহেতু ওয়ার্কিং টুতে যাবে, আর ইনভেন্টরি থেকে থ্যাংক মাইনাস ইউ। হবে। যেহেতু আমরা জানি এস এর যাবতীয় কিছু নিয়ে আমি নেট অ্যাসেট করছি, এন্ড পরবর্তীতে কোথায় যাবে? স্যার ইনভেন্টরি, নিশ্চয়ই ইনভেন্টরির মধ্যে কি একটা ঝামেলা, একটু আমরা ঝামেলা ইনভেন্টরি। ঝামেলা বলবো না অ্যাডজাস্টমেন্ট বলবো স্যার? অ্যাডজাস্ট হবে। আমরা কোনো কিছুই অঙ্কের কোনো ঝামেলা বলবো না, তাহলে মাইন্ড করবে। আমরা বলবো অ্যাডজাস্টমেন্ট হবে, ঠিক আছে স্যার? ওকে, কারণ এটা তো, এটাই তো আমাদের রুটি রুজি দেবে এরপরে। আপনি এটা পাস টাস করে ভালো চাকরি করবেন, ফলে এটা ওর জন্য এটাই আমাদের কি আশীর্বাদ হিসেবে কাজ করবে না? কখনোই ঝামেলা বলবেন না, বলেন। অনেক সময় আমরা প্রায় বলে ফেলি, ইচ্ছা করে বলি না। হয়তো একজন মেহমান আসছে, আরে কি ঝামেলা হলো, তোমাকে নিয়ে কোথায় খাবার টাবার দেই, উনি কি ভালো লাগবে ওনার কথা শুনতে? না স্যার। না স্যার, আমরা একটু সুন্দর করে বলবো, আসবো, শুন না, মনে কষ্ট হলেও বলবেন না। ঠিক আছে স্যার? ওকে, আসুন এবার নাম্বার 3 কি বলেছে? A sold goods to P for টাকা 1.5 লাখ and these goods had cost টাকা A 1 লাখ। কস্ট কার জন্য? এর জন্য, তাই না? এ বিক্রি করতেছে, এর জন্য আবার কষ্টের কথা বলেছে। এটা কেনা ছিল তার কত? 1 লাখে, নাকি স্যার? ব্যাপারটা এরকম কিনা? 1.5 লাখ টাকায় যেটা সে পির কাছে বিক্রি করেছে, তার কেনা ছিল কত টাকায়? 1 লাখ। 1 লাখ। তাহলে সে কতটুক লাভ করেছে যদি আমি কষ্টের পরে মার্কআপ করতে চাই? 50% স্যার। 50%, 100 টাকা। হ্যাঁ, তাহলে আপনি P had 90,000 at cost to P,
তাহলে পির কাছে যেটা আছে 90,000 টাকায় কেনা, 90,000 টাকা জিনিস আছে, যেটা কার কাছে কস্ট বলছে? পির কাছে কিন্তু কস্ট। তা পির কাছে যেটা কস্ট সেটা এর কাছে কি বিক্রি মূল্য? স্যার একটু বুঝি আমার প্রশ্নটা ক্লিয়ার কিনা? না না স্যার, এর পির কাছে যেটা কস্ট, স্যার এটা বিক্রয় মূল্য না নাকি? মানে আবারও বলি স্যার, একজনের বিক্রি মূল্য, ঠিক আছে? আবারও বলি স্যার, আমি জানি না কি এটা, আমি আপনার প্রশ্ন রাখছি। এ সোল্ড গুডস টু পি, এ সোল্ড গুডস টু পি, তাই তো স্যার? তাহলে এর জন্য যেটা বিক্রি মূল্য, এটা পির জন্য কি হবে? ক্রয় মূল্য। ক্রয় মূল্য স্যার। পির জন্য ক্রয় মূল্য। অঙ্কে বলছে পির কাছে 90,000, সেটা পির ক্রয় মূল্যে আছে। পির ক্রয় মূল্য মানে কি? এর কি আছে? বিক্রয় মূল্য। এর বিক্রয় মূল্য আছে। বিক্রয় মূল্য আছে। জি Okay, স্যার, এটা বলার কারণ যদি আপনাকে পাপ বের করতে হয় তখন চিন্তাটা করতে হবে আইদার দিস অ্যামাউন্ট ইজ আইদার পারচেজ প্রাইস অর ইওর সেলিং প্রাইস। পির জন্য যেটা কস্ট সেটা নিশ্চয়ই কিন্তু এর জন্য সেলিং প্রাইস নাকি স্যার? হ্যাঁ, আবারও বলি, পির জন্য যেটা পারচেজ এর জন্য সেটা সেলস কিনা। ওকে, আসবো ইনশাল্লাহ, আপনার ধারণা পেয়ে যাব, আমরা লাভ বের করতে পারবো ইনশাল্লাহ। নাম্বার 4 কি বলেছে এবার? এটা খেলার জিনিস, দেখতে খুশি হতে অঙ্ক করতেছি। হ্যাঁ, এটা খেলার জিনিস। দেখি সেলাম দুজনে খেলা শেষ করতে বলতেছি, কি করতেছিস তোরা? Normally above 2 and 3 is our intercompany transaction, তাই তো স্যার? 2 আর 3 জি স্যার। ওখানে বলছে পিস বুক শো টাকা 50,000 and টাকা 20 as owing to S and A। যেহেতু দু জায়গায় কিন্তু আপনার পি কিনেছে নাকি স্যার? দেখুন তো 2 এবং 3 দু জায়গায় পি কিনেছে না? জি স্যার, পি কিনেছে, পি ওরা কিনেছে। বিক্রি করেছে। তার মানে পির, হ্যাঁ পির কাছে এখন এইটা যারা বলেছে, ওরা বলছে পিস বুক শোড পির কাছে টাকা পাবে কত? এস ওয়িং টু এস, এস কত পাবে? 50,000 নাকি স্যার? জি স্যার। হ্যাঁ, এরপরে 50 আর অ্যাসোসিয়েট পাবে 20। অ্যাসেট পাবে 20। এখন এই দুটোই কি ইন্টার কোম্পানি ট্রানজাকশন হিসাবে আপনি অ্যাডজাস্ট করবেন? না স্যার, অ্যাসোসিয়েটটা তো স্যার আসার কথা না। ওকে, থ্যাংক Associate ইউ। আসবে না। এই তো অঙ্ক বুঝে গেছেন। তার মানে আমরা যখন অ্যাডজাস্টমেন্টে যাব, ব্যালেন্স শিটে যাব, তখন এটা মাথায় রাখবো যেন দুটোকে আমি আবার ইন্টার কোম্পানি বলে বিয়োগ করার চেষ্টা করব না। এটাকে আমরা যখন অ্যাডজাস্ট করবো মাথায় রাখবো। ওকে স্যার? ও কিন্তু মাথায় একটু ঢুক আসছে আস্তে দিলে। নাম্বার 5 50,000 20,000 কিভাবে পাবে স্যার এটা? ও কি হবে সে ওরা জানবে, আমি অঙ্ক করতে দেখাবো কেন? আমি বলবো ভাই বাবা বুঝে নাও গা। না আমরা তার সাথে কোনো ইয়ে করবো না। হ্যাঁ পাবো তো, দেখেন ও স্যার এই পিস বইয়ের মধ্যে এই টাকাটা থেকে যাবে তো, কিন্তু পিস সাথে এর কোনো ইন্টার কোম্পানিকে আপনি ইয়ে মানে ব্যালেন্সিং করতে পারবেন না, মানে মিটমাট করতে পারবেন না, সেটেল করতে পারবেন না। ওটা তো আছেই আপনার, এই বিষ তো আপনি অ্যাকাউন্টসে আসছেই, কিন্তু যেটা আপনার এস এর সাথে আসছে সেটা মিটমাট করে ফেলতে হবে। মানে এসকে তো আপনি বুকে টেনে নিচ্ছেন, এখন আর বাইরের লোক না আপনার, বুঝছেন না? হ্যাঁ, এস তো আমার ভিতরেই। ভিতরে এই জন্য এসেটটা মিটমাট করে নিব, বা আমরা যা বলি সেটেল করে নিব, কিন্তু এরটা আমার তো সেটেল হয়েই আছে আমার অ্যাকাউন্টস এর মধ্যে, ওইটা আমি আবার বিয়োগ যোগ করে অ্যাডজাস্ট করতে পারবো না। ওকে, নাম্বার 5। ওকে, নাম্বার 5 দুজনের মনে ইম্পায়ারমেন্ট আছে দেখুন। জি স্যার। তার মানে আমরা অঙ্ক করব, আমরা এই গুডউইলের ইম্পায়ারমেন্ট একবার চলে যাবে কোথায়? যখন আমি ইনভেস্টমেন্ট বের করব, তাই না? ইনভেস্টমেন্ট ইন সাবসিডিয়ারি, সেখানেও যেমন যাবে, মানে গুডউইল করার সময় সেখানেও যেমন যাবে, আবার যখন আমি অ্যাসোসিয়েটের কাজ করব তাদের যে ইনভেস্টমেন্ট কস্ট বের করব সেখানেও এটা যাবে, গ্রুপ আর্নিংস বের করার সময় যাবে, তাই তো স্যার? জি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। নাম্বার 5 4 6 এস প্রফিট। আজান কি হয়ে গেছে নাকি স্যাররা? এখন হয় নাই স্যার। এখন হলে একটু আমাকে রেসপন্স করুন, ততক্ষণে বুঝে যাব, কারণ আজানের পরে আমরা আসলে খুব কম সময় পাই। অন্তত বুঝতে থাকলে কি হবে, আমি একটু আপনাকে শুধু স্লাইড গুলো শো করলেই আপনি একা একা করতে পারবেন। এস প্রফিট আফটার ট্যাক্স ফর দ্য ইয়ার। আমরা যে কাজটা করি বিয়োগ করে প্রফিট বের করি, ওরা প্রফিটটা বের করে রাখছে, তার মানে আমরা ওই যে উপরের একটা ব্যালেন্সটা কিন্তু অঙ্কে নেই, তাই না? ইনিশিয়াল যে রিটার্ন ব্যালেন্স নেই, তো আমরা কি করব জানেন? এইটা দিয়ে বের করে নিব। যেহেতু অঙ্কে ডিভিডেন্ড পাওয়া আছে মনে হয়, আমরা ডিভিডেন্ড এবং এই প্রফিট অ্যাডজাস্ট করলেই বিগিনিং রিটার্নিংসটা পেয়ে যাব, তাই তো স্যার? কারণ এটা জেনারেল ফর্মা হলো বিগিনিং রিটার্নিংস প্লাস কারেন্ট ইয়ার প্রফিট মাইনাস ডিভিডেন্ড ইকুয়াল টু
রিটার্ন ইজ এন্ডিং ব্যালেন্স, তাই তো স্যার? জি স্যার। তাহলে সেখান থেকে ব্যাক ক্যালকুলেশন করতে পারবো ইনশাআল্লাহ। রিকোয়ারমেন্ট, প্রিপেয়ার দ্য কনসলিডেটেড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন। আজকের দুটো অঙ্কতেই আমরা কিন্তু এর ফিনান্সিয়াল পজিশনে যাচ্ছি। স্যার আজান হচ্ছে স্যার। আজান হচ্ছে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা এইটাকে এই অবস্থায় রেখে নাও উই আর গোয়িং an interval span 12 minutes or স্যারেরা একটু বেশি দিন, 15 মিনিট দিন। 15 মিনিট স্যার। তাহলে এখন থেকে ঠিক 15 মিনিট মানে আমরা ঠিক 15 মিনিট পরে আসবো, দেন উই উইল গেট another 3 or 4 minutes to complete this slide. Okay sir, thank you.
Hello participants, Assalamu alaikum. স্যার ওয়ালাইকুম আসসালাম স্যার। জি, আমরা একটু শুরু করি স্যার। আমরা মোটামুটি কথা বলেছিলাম, এখন আমরা শুধু একটু আপনাকে দেখিয়ে দেই যে আমাদের যে সলিউশনটা আমরা যেভাবে টেনেছি একটু দেখ নাও। That is, at first we will give the picture of group structure. নিশ্চয়ই এটা আমরা এইভাবে দেখাবো, বা পরীক্ষার হলে একটু তীর বা একটু আপনার মতো করে ডিজাইন করবেন, সমস্যা নাই। এবং এটা একটা ঘটনা ঘটছে মনে দেখুন, সাবসিডারিকে নেওয়া হয়েছে 3 বছরের আগের ঘটনা, আর আপনি অ্যাসোসিয়েট নিয়েছেন কিন্তু 1 বছরের আগে, তাই না? ওইভাবে লেখা আছে, আপনি দেখবেন। এবং এটা কি ব্যাখ্যা আছে, 3 বছর যখন হবে তখন আমরা যখন ফেয়ার ভ্যালু ডেফিনিশন নিয়ে কাজ করব, নেট অ্যাসেট অফ সাবসিডি করার সময় কিন্তু ওইভাবে মাথায় রাখবো, ওখানে 3 বছরের ডেফিনিশনকে চার্জ করতে হয় নাকি স্যার? আর যখন আমি ইনকাম স্টেটমেন্ট করি তখন শুধুমাত্র চলতি বছরের বা 1 বছরেরই ডেফিনিশন চার্জ হয় আর্নিংসে গিয়ে। যাই হোক, এটা দেখবো আগামী কদিনও দেখেছিলাম কোনো অঙ্কে। নেক্সট, অ্যাসেটস অফ সাবসিডিয়ারি, গল্পটা মনে রাখার কথা, আমরা যেভাবে দেখিয়েছি দেখুন, আমরা মিলাই দিই আপনাকে। শেয়ার ক্যাপিটাল, অ্যাকুইজিশন ডেট এবং রিপোর্টিং ডেট, শেয়ার প্রিমিয়াম 2 জায়গায় একই টাকা, রিটেন আর্নিংসটা 2 জায়গায় 2 রকম, অ্যাকুইজিশন ডেটটা টপ অফ দ্য প্রবলেম and reporting date middle of our problem, that is in the middle of our equity statement পাওয়া যাবে। এটা ফেয়ার ভ্যালু অ্যাডজাস্টমেন্ট, যেটা আমরা আপনি বললেন যে স্যার 50 টাকা, এটা 2 জায়গায় যাবে। এবং যেহেতু এখানে বলছি 3 বছর আগে আমি তাকে নিয়েছিলাম, তাহলে ডেফিনিশন কয় বছরের হবে বলুন তো? 3 বছর। এই জন্য আমরা 3 বছর দিয়েছি। মাথায় রাখবেন, এটা কিন্তু আমি টোটাল ফিগার বের করছি, তার এই 3 বছরের যে অ্যাসেটের ব্যাপার, এখানে কিন্তু কখনোই 1 বছর আসবে না, এখানে কিন্তু 1 বছরের ব্যাপার আসবে না। এই ডেফিনিশন পিভি অ্যাডজাস্টমেন্ট করার সময় সবসময় টোটাল ডিউরেশন দিয়ে চলে আসতে হয়। ওকে, পাপটা পরে বের করা আছে, ওই যে আমরা একটু আগে বললেন একজনে যে কি করে বের করা হবে পাপ, এটা W7 আমরা দেখাচ্ছি, পরে মেলে কিনা। এবং টোটাল ফিগার 1500,980। স্যার 870টা কোথা থেকে আসলো স্যার? 870 রিটেন আর্নিংস নেই, দেখুন একটু স্যার। রিকুইজিশনে সরি, আপনার অ্যাকুইজিশনটা মূল অঙ্কে যদি আপনি দেখেন 870 সবার উপরে লেখা ছিল, আমি তো ভুল না করি। ও ঠিক আছে, পেয়েছেন? জি স্যার, পেয়েছি স্যার। ওকে, থ্যাংক ইউ স্যার। জি, নেট অ্যাসেট অফ অ্যাসোসিয়েট, আবার বলি, আপনি এখন ওটা তুলেন না, শুধু দেখেন। আমি আফটার কমপ্লিশন মাই লেকচার আই উইল সেন্ড ইট অ্যাজ সুন অ্যাজ পসিবল। ওকে, অ্যাসেট অফ অ্যাসোসিয়েট নিশ্চয়ই আমরা গল্পটা দিয়েছিলাম, দেখুন 2টা আইটেম, কিন্তু মজার ব্যাপার, রিটেন আর্নিংস এর এই ব্যালেন্সটা অঙ্কে ছিল না। নিশ্চয়ই মনে, আপনি দেখবেন যে রিটেন আর্নিংস এর ব্যালেন্সটা আমরা বলেছি, রিটেন আর্নিংস এর এখানে বিগিনিং ব্যালেন্সটা নেই, ফাঁকা আছে। এইটা করতে গেলে আমরা যে কাজটা করেছি, একটু নিচের দিকে খেয়াল করুন। পোস্ট অ্যাকুইজিশন প্রফিট এই 450 দেওয়া আছে মনে হয়। আর রিপোর্টিং ডেটের রিটেন আর্নিংস দেওয়া আছে 1200, সেটা বসিয়ে দিয়ে ব্যাক ক্যালকুলেশনে গিয়ে দেখুন আমি বের করেছি 750। এটাকে আপনি আপনার মতো লিখতে পারতেন, বিগিনিং প্লাস হলো কারেন্ট ইয়ার প্রফিট ইকুয়াল টু ব্যালেন্স সিডি, এবার বিয়োগ করে যোগ, যেভাবে করতেন ফিগারটা এইটাই আসতো 750। এই 750 কিন্তু আসলে এইটাই, দেখুন এইটা মানে মূলত এইটা, এই হ্যাঁ। আবারও বলি কি করে পেলাম, এই 450 দেখবেন কোশ্চেনে আছে, এই 1200 টাকা আমাদের কোশ্চেনে আছে রিপোর্টিং ডেটে। যদি বলেন স্যার আমি এত ফর্মাল না দেখে হলে তো সংক্ষেপে 1200 বিয়োগ, আমি তো বুঝে ফেলেছি অঙ্ক, আমরা মনে হয় এটা ধরে নেওয়া যায়, এটা ভেরি সিম্পল থিং, যে এন্ডিং ব্যালেন্স থেকে আমি এবারে কারেন্ট প্রফিটটা বাদ দিলে পেয়ে যাব আমার বিগিনিং ব্যালেন্স, যেহেতু অঙ্কে ডিভিডেন্ডের কোনো ব্যাপার নেই। ওকে স্যার, সেভাবে ভাবতে পারেন। হ্যাঁ, সেই টাকাটা আমরা এখানে বসিয়েছি। নেট অ্যাসেটস অফ অ্যাসোসিয়েট, তার এই ডিফারেন্সটা কি হবে বলুন তো? নিশ্চয়ই চলতি বছরে প্রফিট হবে না? জি স্যার, এটা পার্সেন্টেজ অনুযায়ী। আচ্ছা, এটা কত অংশের মালিক হব আমি? 30%। ওকে, থ্যাংক ইউ স্যার, এই তো একটু মনে আসছে। চলে যাই আমরা। গুডউইল বের করার সময় কার জন্য গুডউইল বের হচ্ছে বলুন তো?
অনলি ফর Parent, সাবসিডিয়ারি, হ্যাঁ গুডউইল প্যারেন্টে, কিন্তু অনলি হ্যাঁ, টু এটা subsidiary। অ্যাকুইজিট আওয়ার সাবসিডিয়ারি। এই গুডউইলের ফরমেশনটা অনলি সাবসিডিয়ারি রিলেটেড হবে, এখানে কোনোভাবে আপনি অ্যাসোসিয়েটকে আনবেন না। এই ওকে, দেখুন কি কি আসবে। কস্ট অফ ইনভেস্টমেন্ট আমি কয় টাকা কিনেছি, 2675 কিনেছি, 300 করে বাদ দিয়েছি আমরা আসলে, বুঝছেন না স্যার? আচ্ছা, ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট, ওই যে আমরা বের করেছি নিশ্চয়ই, ফেয়ার ভ্যালু অফ নেট অ্যাসেট অ্যাকোয়ার্ড, হ্যাঁ কত টাকায় আপনাকে অ্যাকোয়ার করেছিলাম? 1500 টাকায়, যেহেতু আপনার 100%ই আমার, এই জন্য আমি 100 ধরেছি। গুডউইল অন অ্যাকুইজিশন, এই দিনে আমরা জানি গুডউইল ইজ দ্য ডিফারেন্স বিটুইন কি অর এক্সেস প্রফিট ওভার আওয়ার নরমাল প্রফিট, তাই না? গুডউইল একটা ডেফিনিশন এভাবে শিখেছিলাম যে আপনি যেটুকু বাড়তি দিচ্ছেন তার দামের থেকে, অথবা প্রফিট বেশি করছেন, আপনি এইগুলো হচ্ছে গুডউইল হিসেবে দেখে। তো আপনি বিনিয়োগ গেলেন 2675 টাকা, ওই লোকের আসলে দাম আছে 1500 টাকা, তাহলে বেশি দিলেন কেন? ডিউ টু গুডউইল। ঠিক আছে স্যার, এইটুকু মনে রাখেন। তাহলে এই ডিফারেন্সটা কেন নিচ্ছি বোঝা গেল। ইম্পেয়ারমেন্ট কত পার্সেন্ট বলেছিল কোশ্চেনে, বলা ছিল দেখবেন 40% ইম্পেয়ারমেন্ট, এই জন্য 40% দাম কমে গেছে। তাহলে 1175 থেকে লেস ইম্পেয়ারমেন্ট 470, দেন রিপোর্টিং ডেট এই 705 টাকা আমার ব্যালেন্স শিটে শো হয়ে যাবে, বা ফিনান্সিয়াল পজিশনে উইল শো দিস 7505 ইন আওয়ার ব্যালেন্স শিট অর ফিনান্সিয়াল পজিশন। গুডউইল হয়ে গেল আশা করি। নেক্সট, নন কন্ট্রোলিং লেখার দরকার নেই, লিখলেও আপনি নন অ্যাপ্লিকেবল বা জিরো লিখবেন। গ্রুপ আর রিটেন আর্নিং যখন আমি কাজ করব, দেখুন প্যারেন্টে নিজেরটা নিলাম, পাপ একটু পরে ক্যালকুলেশনে দেখাচ্ছি, আমরা ওইটা আগে করে নিয়ে আসতে পারি। সাবসিডিয়ারি যেহেতু আমরা জানি যে ডিফারেন্স যেটা করব তার কত পার্সেন্ট, 100% আমার। অ্যাসোসিয়েটেড ডিফারেন্সের কত পার্সেন্ট আমার? 30%। দুটোর ইম্পেয়ারমেন্ট মিলে, এখানে কিন্তু ইম্পেয়ারমেন্ট দুটোই গ্রুপে ধাক্কা ফেলবে, তাই না স্যার? কারণ ইম্পেয়ারমেন্ট অফ গুডউইল হলো মূলত গ্রুপে গিয়ে ধাক্কা পড়বে, এটা আমারই দাম কমে যাচ্ছে, একটা হলো অ্যাসোসিয়েটের জন্য আর একটা হলো সাবসিডিয়ারির জন্য। এখন এই ওয়ার্কিংসটা আপনাকে পরে আমি দেখাচ্ছি। পাপেরটা একটু নিশ্চয়ই আমরা গল্প করার সময় বলেছিলাম যে পাপটা আপনি বলেছিলেন কত টাকা হবে, যাচ্ছি সেখানে। ইনভেস্টমেন্ট ইন অ্যাসোসিয়েট কি করে বের করব? আমার ইনভেস্টমেন্ট ছিল 500 টাকায়, চলতি বছরের লাভের 135 টাকা আমার, এই যে 135 আর ইম্পেয়ারমেন্ট এই 15 টাকা, তাহলে আমার এখন ইনভেস্টমেন্টের মূল্য থাকবে 620 টাকা। ওকে, পাপ কিন্তু দুই ক্ষেত্রে হচ্ছে, তাই না স্যার? একটা হলো সাবসিডিয়ারির জন্য আর একটা অ্যাসোসিয়েটের জন্য। দেখি সাবসিডিয়ারির জন্য নিশ্চয়ই গল্পটা মুখস্থ ছিল। দেখুন যে ভদ্রলোক বলেছিলেন, হ্যাঁ স্যার 125 টাকায় 25 টাকা। ওকে, সাবসিডিয়ারি তো ওকে, তাহলে 80 টাকা প্রফিট করেছে সে, প্রফিট পার্সেন্টেজ আছে 80 টাকা। এখন এই পাপ হবে কতটুকুন? 4 ভাগের 1 ভাগ না? আচ্ছা, দুই ভাবে করা যায় স্যার। আমি উল্টা ভাবেও করা যায়। থ্যাংক ইউ স্যার, বুঝে ফেলছেন। আমি 400 টাকার পরে যদি আমি করতাম 400, এখান থেকে 400 টাকা 100 এর উপর পার্সেন্টেজ স্যার। ওকে ফাইন, থ্যাংক ইউ স্যার। আমি এখন কি করেছি, টোটাল প্রফিট বের করে তার কোয়ার্টারকে নিয়ে কাজ করেছি। আপনি যদি মনে করেন যে স্যার আমি এভাবে করব না, আমরা আগে আনসোল্ড গুডস দেখাবো, এটা ভাবে, তাহলে দেখবেন আপনার মনে থাকবে। Recording stopped. ওকে, 400 টাকার স্যার আমরা মনে হয় উই হ্যাভ গট অ্যান অ্যালার্ম। ওকে, আমরা একটু ব্যস্ত যাচ্ছি, উই উইল টেক অ্যানাদার 1 or 2 minutes। ওকে, 400 টাকার 100 টাকা করে যদি বের করি, দেখবেন 100 টাকার 125 এ 25 করলেও 20 টাকা হয়। ঠিক আছে স্যার? জি স্যার। এন্ড অ্যাসোসিয়েটের জন্য ভাবুন তো, প্রফিট করেছিলেন 150 টাকায় 50 টাকা, তাহলে লাভের পার্সেন্টেজ ছিল ওই সে উল্টা হিসাব 150 টাকায় 90 টাকা। যেহেতু এইটা আমি বলেছি তার জন্য সেল প্রাইস, এই জন্য আমরা সেলের পরে পারচেজ প্রাইস এই 50 টাকা ছিল কার জন্য? পির জন্য পারচেজ হলেও আমার এস এর জন্য সেল প্রাইস না? আমরা যখনই বললাম 150 টাকায় প্রফিট 90 টাকা, নাকি কয় টাকা প্রফিট? কিভাবে বের করেছি বলেন তো স্যার? 150 টাকায় কত প্রফিট ছিল বলুন একটু হিসাব করে। স্যার 150 টাকায় 50 টাকা প্রফিট ছিল, তাহলে 1 টাকা কত? 90 টাকা। 90 টাকা কত? এইভাবে বের করে 30 টাকা। আবার এটাও কিন্তু ওই আগের মতো ভাবতে পারেন। আমি আপনাকে একটা ভাবনা দেখিয়েছি, আপনি যে কাজটা করতে পারেন, আগে প্রফিট গুডস আনসোল্ড গুডস বের করে তার পার্সেন্টেজ করলে যা হবে, স্যার পার্সেন্টেজ বের করে করা যাবে। ওকে, উত্তর কিন্তু 9 টাকাই হবে। ঠিক আছে না স্যার? কারণ 9 টাকা কেন? এই 30 টাকার হিসাব তো আমার না, আমার হলো আমি অ্যাসোসিয়েটেড পাপ নিব অনলি 30%।
ওকে স্যার। আর এই অঙ্ক সম্বন্ধে কোনো কথা হলে ইনশাআল্লাহ পরের দিন আমরা একটু বলে নতুন অঙ্কে যাব। তো স্যার আমার আগের একটা লেকচারে একটু প্রবলেম ছিল স্যার, ওইটা কি আগামী স্যার হ্যাঁ আমি বলতে পারবো, আজকে আর বলতে পারবো না স্যার, কারণ আমি আজকে না স্যার, ওকে স্যার ঠিক আছে আমি বলবো কেন স্যার একটু হ্যাঁ না বলতে পারলে তারপরের দিন বলবো ইনশাআল্লাহ, সমস্যা নেই স্যার। এটা আর সময় নিচ্ছি না, আপনার এন্ডে যখন যাবে আপনি মিলাই নিবেন যে আমাদের প্লাস মাইনাস ঠিক আছে কিনা। শুধু উই হ্যাভ ওয়ার্ন ফ্রম আওয়ার মেবি ডিজিটাল ওয়ার্ন পেয়েছি আমরা আজকে। তো আজকে অনেক কষ্ট করলেন আপনারা, এই এত গরম, নাও উই আর ওয়েটিং ফর এ স্টর্মি সিচুয়েশন, ঝড়ের একটা সিচুয়েশন অপেক্ষা করছি। আপনারা সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, সবাইকে ধন্যবাদ। স্যার একটা কোশ্চেন আর বলেন না স্যার, পরের দিন স্যার একটু স্যার নেক্সট ক্লাসে কি নতুন নতুন ক্লাস ইয়েস শুরু করবেন না নাকি নতুন এটা না, আমার আরো একটা দুটো অঙ্ক আছে পরে সব মিলিয়ে আমরা কিন্তু আজকে শুধু কনসিডার্ড স্টেটমেন্ট অফ ফিনান্সিয়াল পজিশন নিয়ে কথা বললাম, তাই তো স্যার? And 19 lecture number 19 will be our last lecture regarding investment. তো আশা করি ওইখানে আমাদের আরো দুটো ভালো অঙ্ক, বড় বড় অঙ্ক আছে। জি স্যার ওইখানে একটু প্রবলেম আছে তো জি এইজন্য জি বললাম। আপনি পাবেন ইনশাআল্লাহ, নো প্রবলেম। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ইউ অল, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম, ভালো থাকবেন, ভালো রাখবেন।